সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আমরা প্রথমেই জেনে নিব আমাদের এই ভিডিও টপিক সম্পর্কে। আমাদের এই আজকের ভিডিওর আলোচ্য বিষয় থাকবে ট্যাক্স রিবেট নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা। তাহলে আমি যদি স্টেপ বাই স্টেপ দেখি আসলে আমাদের আজকের এই আলোচ্য বিষয়গুলোতে আসলে কি কি থাকবে। প্রথমে হচ্ছে কর রেয়াত, মানে ট্যাক্স রিবেট কি বা ট্যাক্স রিবেট সম্পর্কে আমাদের একটা প্রাথমিক একটা নলেজ। এরপর হচ্ছে আয়কর আইন 2023-এর কোন ধারায় কর রেয়াতের বিধান উল্লেখ আছে। মানে আমরা যে হচ্ছে কি ব্যক্তি শ্রেণীর করদাতাগণ হচ্ছে কি ট্যাক্স রিবেট পাবো, এটা আমাদের আসলে আয়কর আইন 2023-এর আসলে কোন ধারার ক্ষমতা বলে আসলে আমরা ট্যাক্স রিবেটের যে ধারণাটা বা ট্যাক্স রিবেটটা আমরা নিয়ে থাকি। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি কারা কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবে। মানে আমাদের যে এই ট্যাক্স রিবেট এটা আসলে কাদের জন্য আসলে এপ্লিকেবল, এটা কারা কারা আসলে এই ট্যাক্স রিবেটটা পাবে। এরপর হচ্ছে কি আমরা নিবাসী এবং অনিবাসী করদাতা নির্ধারণের নিয়ম ও সংশ্লিষ্ট ধারা সম্পর্কে আমরা জানবো, যে একজন স্বাভাবিক ব্যক্তি সে কি নিবাসী নাকি অনিবাসী, এবং নিবাসী এবং অনিবাসী নির্ণয়ের যে ক্যালকুলেশনটা এটা আমরা জানবো, যে আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করব একজন স্বাভাবিক করদাতা সে কি নিবাসী করদাতা নাকি অনিবাসী করদাতা, এবং এটা কোন ধারার ক্ষমতা বলে আমরা নির্ধারণ করতে হয় এই সম্পর্কে আমরা জানবো। এরপর যদি বলি আমরা যে আমরা এই কর রেয়াত নিব, কিন্তু প্রশ্ন হচ্ছে কি আমরা আসলে কর রেয়াত নেওয়ার জন্য আসলে আমাদের এক্সাক্ট কত টাকা বিনিয়োগ করা উচিত। কারণ আমাদের হচ্ছে কি এই ট্যাক্স রিবেটের জন্য আসলে কতটুকু বিনিয়োগ করতে হবে এটাকে ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে। আমরা ক্যালকুলেশন ছাড়া যদি শুধু শুধু যদি ইনভেস্ট করে দিই, তাহলে দেখা যাবে যে আমরা অতিরিক্ত টাকা ইনভেস্ট করে ফেলছি, বাট আমরা ওই পরিমাণ আমরা কি আমরা কর রেয়াত সুবিধা পাচ্ছি না। অথবা আমরা যেই পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করেছি ওই পরিমাণ টাকায় যে রিবেট আমরা পাবো বা কর রেয়াত আমরা পাচ্ছি তার চেয়ে বেশি পাওয়া কথা ছিল। সুতরাং এটা আমরা দেখবো যে আসলে এক্সাক্ট সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে আমাদের কত টাকা আসলে আমাদের বিনিয়োগ করা উচিত, এটা আমরা এক্সাক্ট ক্যালকুলেশন করে বের করবো। এরপর যদি বলি যে আমরা যে এই যে কর রেয়াত পাবো এর জন্য যে আমাদের বিনিয়োগ আসলে কখন করতে হবে, যে কোনো টাইম সারা বছর করলে হবে নাকি কোনো এক্সাক্ট টাইম আছে আসলে আমাদের ওই কর রেয়াতের জন্য আমাদের বিনিয়োগটা আসলে কখন করা উচিত। এরপর হচ্ছে আমরা যে এই বিনিয়োগটা পাবো এই সাধারণ কর রেয়াতের বিনিয়োগ ও ব্যয় বিধান আসলে কোথায় আছে, আমাদের আয়কর আইন 23 অনুসারে আসলে আমরা দেখবো আসলে কোন কোন ধারা বা কোন কোন শিডিউলের ক্ষমতা বলে আসলে আমরা এই কর রেয়াতের যে প্রযোজ্য যে বিনিয়োগ এবং ব্যয়ের খাতগুলো আছে এই খাতগুলো আসলে কোথায় বলা আছে। এরপর হচ্ছে কি আমরা সাধারণ কর রেয়াতের আওতায় কোন কোন বিনিয়োগ ও ব্যয় আমরা এখানে দেখবো হচ্ছে কি সরি আমরা দেখবো হচ্ছে সরি আমরা দেখবো হচ্ছে আসলে আমরা কোন কোন আমরা খাতে হচ্ছে কি আমরা বিনিয়োগ করতে পারি এবং হচ্ছে কি কোন কোন খাতে আমরা ব্যয় করতে পারবো, যেটা হচ্ছে আমাদের এই ট্যাক্স রিবেটের জন্য হচ্ছে কি আমাদের এলিজিবল অ্যামাউন্ট হিসেবে আমাদের কাউন্ট করবে, এবং এর উপর হচ্ছে কি আমরা কর রেয়াতটা নিতে পারবো। এরপর হচ্ছে কর রেয়াত পেতে হলে আসলে কখন রিটার্ন সাবমিট করতে হবে। এইটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আসলে যে আমরা এই ট্যাক্স রিবেট বা কর রেয়াতের জন্য আমরা সঠিক সময় আমরা বিনিয়োগ আমরা করেছি, বাট আসলে আমাদের রিটার্ন সাবমিটের সাথে এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? জি, এটা আমাদের একটা সাবমিটের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য হচ্ছে কি আমাদের কর রেয়াত বা হচ্ছে কি ট্যাক্স রিবেট আসলে যে আমরা পাবো বা আমরা সর্বোচ্চ বেনিফিট পাওয়ার জন্য হচ্ছে কি আমরা কর রিবেট বা আমরা বিনিয়োগ করে থাকি, বাট এই রিবেট পাওয়ার জন্য আসলে আমাদের কখন বা কোন ডেটের মধ্যে আসলে আমাদের রিটার্নটা সাবমিট করা উচিত এই বিষয়টা আমরা দেখবো। এরপর সর্বশেষ যে বিষয়টা দেখবো এটা হচ্ছে কি আমরা এই ই রিটার্নের জন্য, তো এখন তো সবার জন্য বাধ্যতামূলক ই রিটার্ন, এখন এই ই রিটার্নের সাইটে আসলে আমরা কোথায় এই ট্যাক্স রিবেট বা কর রেয়াতের ইনফরমেশন আমরা পাবো, বা কোথায় হচ্ছে কি আমরা এই ট্যাক্স রিবেটের যে 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 ইনফরমেশন আছে এটা আসলে আমরা কোথায় ইনপুট দিতে হবে, এবং কি কি তথ্য আমাদের ইনপুট দিতে হবে। আমরা তো আসলে সামগ্রিকভাবে যদি বলি যে আমাদের তো বেশ কিছু হচ্ছে কি আমাদের বিনিয়োগ এবং হচ্ছে কি ব্যয়ের খাত আমাদের মেনশন করা করে দেওয়া আছে আমাদের আয়কর আইন অনুসারে, এবং এই প্রত্যেকটা হচ্ছে কি বিনিয়োগ বলেন বা হচ্ছে কি আমাদের ব্যয় বলেন আসলে কোনটার জন্য আসলে কি ধরনের ইনফরমেশন বা কি ধরনের ডকুমেন্টস থেকে আমাদের লাগবে এই নিয়ে আমরা বিস্তারিত দেখবো, এবং এই 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 ইনফরমেশন হচ্ছে কি আমরা ই রিটার্নের সাইট থেকেই দেখবো। এখন যদি আমি একটা বিষয় শেয়ার করি যে আসলে আমাদের এই আজকের যে ভিডিওটা এটা আসলে আসলে কাদের জন্য, এই ভিডিওটি হচ্ছে আপনার সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য। আমি আবারও বলছি সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য
কারণ তাদের জন্য জানতে হবে হচ্ছে সে কি পরিমাণ ট্যাক্স রিবেট পাবে বা বিনিয়োগ করবে, এটা তার জন্য এটা জানা উচিত। আয়কর আইনজীবী যারা হচ্ছে ট্যাক্স নিয়ে কাজ করে তাদের। এরপর হচ্ছে কি আইটিপি বা আইটিপি পরীক্ষার্থী যারা হচ্ছে কি আমাদের আপকামিং যে আইটিপি পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি বলি যে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স প্রফেশনাল যারা হচ্ছে কি আমাদের জব মার্কেটে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স প্রফেশনালে হচ্ছে কি জব করে, তাদের জন্য হচ্ছে কি তাদের এই অ্যাক্টিভিটিস করার জন্য হচ্ছে কি তাদের এই ট্যাক্স রিবেট সম্পর্কে ধারণা থাকা উচিত। এরপর যদি বলি যে আর কাদের দরকার, যাদের হচ্ছে কি এই ট্যাক্স রিবেট সম্পর্কে একটি বিস্তারিত একটি সামগ্রিক একটি ধারণা জানতে আগ্রহী, তাদের জন্য হচ্ছে কি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা রেফারেন্স সহ আমরা এই ট্যাক্স রিবেট সম্পর্কে আমরা জানি। আমরা প্রথমেই যদি জানি যে ট্যাক্স রিবেটটা আসলে কি বা ট্যাক্স রিবেট বলতে আসলে আমরা কি বুঝি। কর রেয়াত বা ট্যাক্স রিবেট হলো সরকার বা বোর্ড কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু খাতে, যেমন সঞ্চয়পত্র, শেয়ার বাজার, ডিপিএস বা দান ইত্যাদি বিনিয়োগের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সময় মোট করের পরিমাণ কমিয়ে আনার একটি বৈধ সুযোগ। মানে আমি হচ্ছে আমার যে ট্যাক্স লাইবিলিটি আসবে এই ট্যাক্স লাইবিলিটি থেকে হচ্ছে কি গভর্নমেন্ট কি কিছু খাত দিয়ে দিছে যে এই সব খাতে যদি আমি বিনিয়োগ বা হচ্ছে যদি আমি ব্যয় করি তাহলে আমার ওই ট্যাক্স লাইবিলিটি থেকে আমাকে একটা মানে ছাড়ের ব্যবস্থা করে দেবে বা রেয়াতের ব্যবস্থা করেছে। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি আয়কর আইন এটা পারমিট করে, এটা হচ্ছে আমাদের লিগেল প্রসিডিওর আমাদের হচ্ছে কি ট্যাক্স লাইবিলিটি কমানো, এটাই বলতেছে। হ্যাঁ, এটি করদাতাকে কম কর দেওয়ার সুবিধা দেয়, মানে করদাতাকে কম সুবিধা, যা মূলত বিনিয়োগ ও দানকে উৎসাহিত করতে, মানে এটা হচ্ছে কি আমাদের ওই সেক্টরটা মানে বিনিয়োগের যে সেক্টরটা এই সেক্টরটাকে হচ্ছে ডেভেলপ করার জন্য হচ্ছে কি গভর্নমেন্টের এটা একটা প্ল্যান। ও দানকে উৎসাহিত, দানকে বলছে যাদের সামাজিক ভাবে হচ্ছে কি মানুষের যারা অবহেলিত তাদের যারা উন্নয়ন হয় এরকম সেক্টরকে উৎসাহিত করতে এবং করের বোঝা কমাতে। এর মাধ্যমে যেন হচ্ছে কি ট্যাক্স পেয়ার বা এসএসসি যেন হচ্ছে কি আপনার ট্যাক্সের যে বার্ডেনটা ট্যাক্স লাইবিলিটিটা কমাতে পারে, এই জন্য হচ্ছে কি আমাদের এই ট্যাক্স রিবেটের ধারণা। আচ্ছা, এখন তাহলে আমরা জানবো হচ্ছে কি আমাদের এই যে ট্যাক্স রিবেট এই ট্যাক্স রিবেট আমাদের আয়কর আইনের কোন ধারার ক্ষমতা বলে আমরা ট্যাক্স রিবেটটা নিয়ে থাকি বা ট্যাক্স রিবেটের আসলে বিস্তারিত। দেখেন আমাদের এই ট্যাক্স রিবেটের এটা বিভিন্ন পরীক্ষায় আসবে আসলে ট্যাক্স রিবেট সম্পর্কে আসলে কোন ধারায় বলা আছে। আমাদের হচ্ছে কি সেকশন বা ধারা হচ্ছে 78 অনুযায়ী আমাদের কি করতে হয়, আমাদের এই আয়করের যে আমাদের ট্যাক্স রিবেট এটা নিতে হয়। দেখেন আমরা দেখি কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত, এটা হচ্ছে আমাদের ধারা 78। এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3 নির্ধারিত সীমা শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো কর বর্ষের মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্ন বর্ণিত ভাবে কর রেয়াত প্রাপ্য হবেন। এখানে 78 বলতেছে যে আমাদের যে এই কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ খাত, এখানে বলতেছে আমাদের এই আয়কর আইন 2023 এবং এর দ্বারা হচ্ছে 78 এবং হচ্ছে কি ষষ্ঠ তফসিলের হচ্ছে অংশ 3 যে নির্ধারিত সীমা বা শর্তাবলী বা যোগ্যতা আছে এই নিয়ম অনুসারে যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে হচ্ছে কি আমরা কর বর্ষে যে আমাদের ট্যাক্স লাইবিলিটি আসবে এই ট্যাক্স লাইবিলিটির উপর হচ্ছে কি আমরা ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাবো। এবং এটা বলতেছে হচ্ছে কি প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি, তার মানে বলতেছে এই কর রেয়াতটা আসলে কাদের জন্য আমরা পাবো বা কারা কারা পাবো, নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা, এই দুইটা স্বাভাবিক ব্যক্তির জন্য হচ্ছে কি আমাদের এই কর রেয়াত বা ট্যাক্স রিবেটের বিধান এখানে মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, নিম্ন বর্ণিত ভাবে কর রেয়াত প্রাপ্য হইবে এখানে কিভাবে দেখেন কি বলতেছে যে 0.03 ইন্টু হচ্ছে ক, তার মানে হচ্ছে কি ক এর 3% বা 0.15 ইন্টু হচ্ছে খ, তার মানে কি খ এর 15%, আর গতে বলা আছে 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যাহা কম। তার মানে কি আমরা যদি বলি যে আমরা আসলে এক্সাক্ট আমরা কি পরিমাণ আমরা কর রেয়াত বা ট্যাক্স রিবেট পাবো, ক এর 3%, এরপর খ এর হচ্ছে 15% এবং হচ্ছে আমাদের 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম এটা হচ্ছে কি আমাদের ট্যাক্স রিবেটের পরিমাণ হবে। তার মানে কি এই তিনটার মধ্যে যেই টাকাটা আমাদের কম আসবে এই টাকাটা হচ্ছে আমাদের ট্যাক্স লাইবিলিটি থেকে আমাদের কমে যাবে, মানে ট্যাক্সের বার্ডেনটুকু আমাদের কমে যাবে। আচ্ছা, এখন এখানে ক এবং খ এই দুটোর মিনিংসটা আমরা একটু জেনে নিব যে ক মানে কিসের 3% বা কিসের 15%। দেখেন ক বলতে কি বোঝাচ্ছে,
কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এইরূপ আয়। এখানে কি বলতেছে? কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার এরূপ আয়। আবার ব্র্যাকেটে বলতেছে অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ারের আয় এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়ে পরিগণিত মোট আয়। তার মানে কি, মোট আয় থেকে, মানে ওইটাই ক, যে মোট আয় থেকে হচ্ছে কি এখানে যে মেনশন করে দেওয়া আছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার, এরপর হচ্ছে কি আমাদের অংশীদারি ফার্মের এবং হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ পার্সন বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত আয়, এর এরপর হচ্ছে আমাদের চূড়ান্ত কর দায়। মানে আমাদের মোট আয় থেকে এই সকল আয় বাদ দিয়ে, এই সকল আয় বাদ দিয়ে আমাদের যে আয়টা হবে ওই আয়ের 3%। এরপর খ, খ কি বলতেছে যে খ এর 15%, কিসের 15%? কোন আয় বর্ষের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে। মানে আমাদের 6 শিডিউল পার্ট 3 তে হচ্ছে বলা আছে যে আমাদের হচ্ছে কি কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমরা বিনিয়োগ করব এবং ব্যয় করব, এবং ওইখানে যে হচ্ছে কি যে আমাদের শর্তানুসারে যে আমাদের কোন কোন সেক্টরে বা কোন কোন খাতে হচ্ছে কি আমরা বিনিয়োগ করব এবং ব্যয় করব, এবং এই 6 শিডিউল পার্ট 3 অনুসারে আমরা যে এলিজিবল অ্যামাউন্ট বা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, ওই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে কি আমাদের 15%। তাহলে হচ্ছে কি আমরা ক এর 3% আমরা আশা করি বের করতে পারবো বা বুঝতে পারছি। খ এর 15% এর 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যে টাকাটা, এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেটের অ্যামাউন্ট। আমরা যদি এইটুকু যদি আমরা একটু সামারি করি যে আমরা কর রেয়াতের পরিমাণ হবে, এখানে বললাম যে করযোগ্য সাধারণ কর হার। এখানে বলা আছে হচ্ছে কি যে খ, খ এর মিনিংস এর মধ্যে বলা ছিল যে মোট আয় থেকে কি হতে হবে আমাদের এই কর অব্যাহতিপ্রাপ্ত আয় আমাদের বাদ দিতে হবে, এবং রিডিউস রেটের যে ইনকাম আছে এগুলো আমাদের বাদ দিতে হবে, অংশীদারি ফার্মের যদি কোনো ইনকাম থাকে এগুলো বাদ দিতে হবে, আমাদের যে ফাইনাল ট্যাক্স বা হচ্ছে চূড়ান্ত কর দেয় এগুলো কি করতে হবে আমাদের বাদ দিতে হবে মোট আয় থেকে। তার মানে কি নর্মাল ভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের রেগুলার রেটের যে ইনকাম, ওই ইনকামের উপর 3%। এই জন্য আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে সাধারণ কর হারের হচ্ছে কি আমাদের 3%। এরপর কি, যেহেতু উপর লেখা আছে ক এর 15% আর খ মানে হচ্ছে কি আমাদের 6 শিডিউল পার্ট 3, তার মানে কি এখানে দেখে লিখে দিচ্ছি যে ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুযায়ী বিনিয়োগ ও ব্যয় 15%। তার মানে কি ষষ্ঠ তফসিলের হচ্ছে কি পার্ট 3 অনুসারে যে আমাদের বিনিয়োগ এবং হচ্ছে কি ব্যয়, মানে ইলিজিবল অ্যামাউন্টের উপরে আমরা এখানে শুধুমাত্র বিনিয়োগ করে দিলাম তার উপর না, আমাদের এই 6 শিডিউল পার্ট 3 পারমিট করতে হবে, এবং ইলিজিবল বা অ্যাকচুয়াল অ্যামাউন্ট ওই অ্যামাউন্টের উপর হচ্ছে 15% এবং 10 লাখ টাকা। তার মানে কি এই তিনটার মধ্যে যেটা আমাদের ছোট ওই অংশটুকু হচ্ছে কি আমরা ট্যাক্স রিবেট বা কর রেওয়াত পাবো। আবার এখানে বলছে কর, কারা এই কর রেওয়াত পাবেন, আমরা যদি সামারি করি এই দুই ধরনের করদাতা হচ্ছে কি পাবে। কারা কারা পাবে? যে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা এই ট্যাক্স রিবেটটা পাবে। আবার হচ্ছে কি অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা। আমরা নিচে আলোচনায় আমরা দেখবো যে কিভাবে নিবাসী বা অনিবাসী বাংলাদেশি বা অনিবাসী বিদেশি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমরা তখন দেখবো। তার মানে কি আমরা ইনিশিয়ালি এটা জেনে নিলাম যে এই কর রেয়াত বা হচ্ছে কি ট্যাক্স রিবেটটা পাবে হচ্ছে কারা, নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং হচ্ছে অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা। তার মানে যদি বলি এটা আসলে কারা কারা পাবে না, এই কোম্পানি ফার্ম বা অন্যান্য সত্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এবং অনিবাসী বিদেশিদের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য নয়। এখন আসেন আমরা উপরে দেখি একটু যদি সামারি করি যে আমরা যে 3% করব যে সাধারণ কর হার, এটা যদি আমি একটু বলি যে মোট আয় হইতে যদি বাদ দিতে হবে, কি কি বাদ দিতে হবে? কর অব্যাহতিপ্রাপ্ত হয় মানে এক্সাম্পটেড ইনকাম এখানে আমাদের আসবে না, হ্রাসকৃত মানে রিডিউস রেটের যে ইনকাম, অংশীদারি ফার্ম বা হচ্ছে কি ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত হয় এই অংশটুকু এখানে আসবে না। এরপরে হচ্ছে কি চূড়ান্ত কর দায় বা ফাইনাল ট্যাক্স। এখানে ফাইনাল ট্যাক্স মোটামুটি হচ্ছে কি মোটা দাগের হচ্ছে কি এই 4টা সেকশনে যে আয়গুলা এইগুলো হচ্ছে আমাদের ফাইনাল ট্যাক্স। তার মানে কি আমরা যদি একদম সামারি করি যে সেটাই ক, অর্থাৎ যে আয়ের উপর সাধারণ কর হার প্রযোজ্য সেটিই ক, মানে নরলভাবে সাধারণ কর হার প্রযোজ্য সেটাই হচ্ছে কি আমাদের কর। তার মানে কি আমরা খুব সহজে হচ্ছে কি আমরা ক এর 3% বের করতে পারবো, আমাদের যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এটার 15% বের করতে পারবো, যেটা হচ্ছে কি আমাদের 6 শিডিউল পার্ট 3 অনুসারে হবে। তার মানে কি আমরা এরপরে 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম এটা হচ্ছে কি আমরা খুব সহজে আশা করি ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। এখান থেকে যদি আমরা শুধু দেখি কি অবজারভেশন, দেখেন কর স্বয়ংক্রিয় নয়, এটা হচ্ছে মানে হচ্ছে কি আমাদের এই ট্যাক্স রিবেটের পরিমাণটা হচ্ছে কি স্বয়ংক্রিয় নয়, বিনিয়োগ ও ব্যয়ের প্রমাণ থাকতে হবে, মানে আমাদের এটার জন্য হচ্ছে কি আমাদের পর্যাপ্ত সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে। বিনিয়োগ বেশি হলেও রেয়াত সীমিত। এখানে একটা প্রশ্ন, আমি কিন্তু বারবার একটা কথা উপরে বলে আসছি যে আমরা চাইলেই কিন্তু হুট করে কিন্তু আমরা বিনিয়োগ একটা অ্যামাউন্ট করে দিতে পারবো না, আমাদের এক্সাক্ট দেখতে হবে আমাদের আয় অনুপাতে আমাদের আসলে কতটুকু আমাদের বিনিয়োগ করা উচিত।
এটাই বলতেছে বিনিয়োগ বেশি হলেও রেয়াত সীমিত, ক্যাপ রয়েছে। ক্যাপ রয়েছে মানে কি, এখানে কিন্তু উপরে বলা আছে যে 10 লাখ টাকা। তার মানে কি আমরা যত ইনভেস্ট করি না কেন আমরা সর্বোচ্চ আমরা রেয়াত পাবো হচ্ছে কি 10 লাখ টাকা, এখানে ক্যাপ করা। এরপর যদি বলি আমরা যারা হচ্ছে কি ট্যাক্স প্ল্যানিং করি তাদের জন্য হচ্ছে কি এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় একটু একটু বলে নিই, আমাদের তো সামনে সবার হচ্ছে কি আইটিপি এক্সাম। একটা বিষয় মনে রাখবেন যে আইটিপি এক্সাম পাস করতে যে নলেজ দরকার তার চেয়ে বেশি নলেজ দরকার হচ্ছে কি আমাদের ট্যাক্সের কাজ করার জন্য। আরেকটু বিষয় যদি বলি ট্যাক্সের কাজ করার জন্য যে নলেজ দরকার, ট্যাক্স প্ল্যানিং এর জন্য আরেকটু নলেজ দরকার। সুতরাং যদি আমরা এখান থেকে সামারি করি যে ষষ্ঠ তফসিলের অংশ 3 ভালোভাবে না জানলে ভুল রিটার্ন হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং আমরা যদি ট্যাক্স রিবেট সম্পর্কে এটা পূর্ণাঙ্গ ধারণা থাকে তাহলে আমাদের কি লাগবে, আমাদের ষষ্ঠ তফসিলে আমাদের অংশ 3টা কি খুব ভালো করে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে এবং হচ্ছে কি রিস্ক ফ্রি ভাবে হচ্ছে কি আমরা রিটার্ন দাখিল করতে পারবো। আচ্ছা, এখন যদি বলি যে আমরা উপরে প্রশ্ন ছিল কারা কারা কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবে, এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে যে আমাদের এটা হচ্ছে কি আমাদের 78 বলা আছে যে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য আমাদের এই ট্যাক্স রিবেট বা হচ্ছে কি আমাদের কর রেয়াত এর জন্য প্রযোজ্য, তারা পাবে। এটা আবার 6 শিডিউল পার্ট 3 এর প্যারা 1 এ আবার এটা মেনশন করে দেওয়া আছে যে এটা আসলে কাদের জন্য প্রযোজ্য। তার মানে কি আমরা বলতে পারবো এটা হচ্ছে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য প্রযোজ্য এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য এটা প্রযোজ্য। এখন আসেন আমরা বারবার বলতেছি নিবাসী এবং অনিবাসী, এটা আসলে আমরা কিভাবে ডিটারমাইন করব যে একজন ব্যক্তি বা একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা সে কি নিবাসী নাকি অনিবাসী, এটা আসলে আমরা কিভাবে আমরা ডিটারমাইন করব এবং এটা আমাদের এই আয়কর আইনের কোন ধারার ক্ষমতা বলে এটা আমাদের ডিটারমাইন করতে হয় এবং এই ডিটারমাইনের প্রসিডিউর বা ক্যালকুলেশন আসলে কি। দেখেন আমাদের এই আয়কর আইনের সেকশন 2 তে হচ্ছে কি ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞার মধ্যে হচ্ছে কি আমাদের সাবসেকশন হচ্ছে কি আমাদের 2 এর হচ্ছে 4 এর মধ্যে দেওয়া আছে যে অনিবাসী। এখানে অনিবাসী বলেছে যে অর্থ নিবাসী নহেন এইরূপ কোন ব্যক্তি তারাই হচ্ছে কি অনিবাসী। এই অনিবাসী আবার দুই ধরনের, এটা আমরা একটু পরে দেখবো যে অনিবাসী দুই ধরনের কি কি কি। আমি একটু বলে দিই যে অনিবাসী হচ্ছে কি যাদের জন্মসূত্রে হচ্ছে কি বাংলাদেশের নাগরিক, তাদেরকে বলা হচ্ছে কি অনিবাসী বাংলাদেশী, এবং হচ্ছে কি যাদের জন্মসূত্রে বিদেশে জন্মগ্রহণ করেন তাদেরকে বলা হয় হচ্ছে কি অনিবাসী ফরেনার, নন রেসিডেন্ট ফরেনার বা হচ্ছে কি অনিবাসী বিদেশি। এরপরে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমাদের এই ডেফিনেশনটা, এটা থেকে মোটামুটি হচ্ছে কি আমাদের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকে এখান এখান থেকে মোটামুটি প্রশ্ন থাকেই যে আমাদের নিবাসী, আমরা নিবাসী কিভাবে ডিটারমাইন করব। আমরা যদি দেখি যে নিবাসী অর্থ কোন আয় বর্ষে, কোন ইনকাম ইয়ার বা আয় বর্ষে এইরূপ কোন স্বাভাবিক ব্যক্তি যিনি নিম্ন বর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করিয়াছেন। আমি এই ডিটেলসটা একটু পরে পড়বো, প্রথমে আমি একদম মানে শর্ট করে বলে দেই যে আমরা আসলে চাইলে কিভাবে আমরা নিবাসী বা অনিবাসী আমরা কিভাবে ডিটারমাইন করব। আমি একটু নিচে একটু টেবিলটা দেখি, এরপর আমি একটু উপরে আসতেছি। দেখেন আচ্ছা, এই চার্টটা যদি আমরা ফলো করি, দেখেন এখানে বলতেছে হচ্ছে আপনার, দেখেন আমি এই শুরুর দিক থেকে বলতেছি, এখান থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা, একজন ব্যক্তি বাংলাদেশে অবস্থান করেন মানে আমরা একজন ব্যক্তি সে কি নিবাসী নাকি অনিবাসী এটা আসলে কিভাবে ডিটারমাইন করব। প্রথমেই দেখব ওই ব্যক্তি তার বাংলাদেশে অবস্থানের উপর ডিপেন্ড করে হচ্ছে কি সে নিবাসী নাকি অনিবাসী তা আমরা ডিটারমাইন করব। আচ্ছা, তাহলে আমরা সব সময় মনে রাখবো যে একজন ব্যক্তি কি নিবাসী নাকি অনিবাসী তা দেখার জন্য বা চেক করার জন্য দেখতে হবে কোন একটি নির্দিষ্ট আয় বছরে সে কি বাংলাদেশে 183 দিন বা তার বেশি সময় সে কি বাংলাদেশে অবস্থান করেছিল কিনা। সে যদি করে থাকে তাহলে সে কি নিবাসী, একদম সহজ মোটা দাগের কথা। মানে কোনো একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট আয় বর্ষে যদি 183 দিন বা তার বেশি সময় সে যদি বাংলাদেশ অবস্থান করে তাহলে সে নিবাসী, একদম সহজ এবং মোটা দাগের কথা। 2 নাম্বার যদি বলি তাহলে 183 দিন বা তার বেশি সময় যদি না থাকে, মানে 183 দিনের চেয়ে যদি কম থাকে তাহলে কি সে অনিবাসী। জি না, তাহলে তাকে অনিবাসী প্রথমেই বলা যাবে না, তাকে পুনরায় আরেকটা টেস্ট করতে হবে। ওই টেস্টটা কি, আমি আবারও বলতেছি যে একজন ব্যক্তি কোন নির্দিষ্ট আয় বর্ষে 183 দিন বা তার বেশি সময় থাকলেই সে নিবাসী, কম থাকলে অনিবাসী সাথে সাথে বলা যাবে না। অনিবাসী বলার আগে তাকে আরেকটা টেস্ট করতে হবে। কি টেস্ট,
সে কি ওই নির্দিষ্ট আয় বর্ষে সে কি 90 দিন বা তার বেশি সময় বাংলাদেশে অবস্থান করেছিল কিনা। তার মানে কি দ্বিতীয় টেস্টটা হচ্ছে কি 90 দিন বা তার বেশি সময়। জি, ধরেন আমি ধরে নিলাম সে 90 দিন বা তার বেশি সময় ছিল, তাহলে কি তাকে নিবাসী বলবো না। ওই দ্বিতীয় টেস্টের সাথে আরেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কোন ক্রাইটেরিয়া? ওই 90 দিন বা তার বেশি সময় ছিল, যখন ছিল এটা যখন ইয়েস হবে, দেখেন এখানে আমি টিক মার দিছি, এটা ই ছিল, তার মানে কি এই পাশে চলে আসছে, তার মানে কি সাথে সাথে কি করতে হবে বিগত 4 বছর, মানে বিগত 4 বছর হচ্ছে কি যে ইনকাম এর চিন্তা করছে তার ইমিডিয়েট বা প্রিসিডিং 4 ইয়ার্স, হ্যাঁ, সে কি 4 বছরে একত্রিত মানে কম্বাইন করে চারটা ফাইন্যান্সিয়াল ইয়ার কম্বাইন করে সে কি 365 দিন তার অবস্থান বাংলাদেশে ছিল কিনা। তার মানে কি সে নির্দিষ্ট ইনকাম ইয়ারে হচ্ছে কি 90 দিন বা তার বেশি দিন ছিল, হ্যাঁ, তার সাথে আরেকটা কি ক্রাইটেরিয়া যোগ করতে হবে, এই ইনকাম ইয়ারের পূর্ববর্তী চারটা ইনকাম ইয়ারে সে কি টোটাল একত্রিত সে 365 দিন ছিল কিনা। যদি 90 দিনের সাথে বিগত 4টা বছর যদি 365 দিনের এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে তাকে আমরা বলতে পারি কি নিবাসী। আবার পিছনে একটু আসে, যদি আয় বছরে 90 দিন বা তার বেশি দিন যদি না থাকে, তাহলে সে অনিবাসী বা নন রেসিডেন্ট। আবার 90 দিন বা তার বেশি দিন ছিল, বাট বিগত 4 বছরে তার 365 দিন ফুলফিল হয় নাই, তার মানে কি সে অনিবাসী। এখানে এই যে আমি যে দেখেন এই ক্রাইটেরিয়া থেকে এখানে 183 দিনের বেশি যদি থাকে ইয়েস যদি হয় তাহলে নিবাসী, যদি নো যদি হয় তাহলে এখানে কি করতে হবে 90 দিনের টেস্টটা করতে হবে। 90 দিনের টেস্টটার সাথে কি করতে হবে আমাদের, 90 দিনের টেস্টটার সাথে আমাদের হচ্ছে কি আপনার এই দেখতে হবে যে 365 দিন যে ক্রাইটেরিয়া এটা ফুলফিল হয় কিনা, যদি হয় তাহলে আমরা নিবাসী, আর যদি না হয় তাহলে অনিবাসী। বা একটু অফ করে দেন। আচ্ছা, তাহলে কি আমাদের 4টা বছরে যদি 365 দিন না হয় তাহলে আমরা অনিবাসী। এই চারটা এই ফ্লো চার্টটা সুন্দর করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন আমরা নিবাসীও আমরা ডিটারমাইন করতে পারি, আমরা অনিবাসীও পারি। এখন এই অনিবাসীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কি কি? একটা হচ্ছে কি করদাতা কি বাংলাদেশী নাগরিক, সে যদি জন্মসূত্রে যদি বাংলাদেশী হয় তাহলে হচ্ছে কি অনিবাসী বাংলাদেশী, আর যদি করদাতা যদি বাংলাদেশের নাগরিক না হয় তাহলে সে হচ্ছে কি অনিবাসী বিদেশী। তার মানে কি আমরা এই যে ট্যাক্স রিবেটের জন্য যে পড়তেছি এটা হচ্ছে এখানে দেখেন আমি ইয়েলো মার্ক করে রাখছি, এই নিবাসী স্বাভাবিক ব্যক্তির জন্য হচ্ছে কি আমাদের এই ট্যাক্স রিবেটটা প্রযোজ্য, এবং অনিবাসী বাংলাদেশী যারা তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্যাক্স রিবেটটা প্রযোজ্য। এখন আসেন আমরা যদি থিওরিটিক্যালি দেখি যে যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশ অবস্থান করে কি ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সামষ্টিকভাবে, এখানে এটা বলছে যে 183 দিন একটানা থাকতে হবে নাকি 1 মাস 30 দিন থাকার পরে সে বিদেশে চলে যাবে আবার আসবে, মোট কথা সে একাধারেও হতে পারে আবার ভেঙে ভেঙেও হতে পারে, মোট কথা কিউমুলেটিভ ভাবে 183 দিন থাকলেই হলো। 2 নম্বর কি বলতেছে উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন বা তার বেশি দিন এবং অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সামষ্টিকভাবে মোট 365 দিন বা ততদিন যদি থাকে, এটা তো আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। এই হচ্ছে আমাদের ব্যক্তি শ্রেণী। এইখানে আরেকটু বিষয় আছে, এখানে ব্যক্তি শ্রেণী ছাড়াও হচ্ছে কি যেহেতু এই সেকশনটা আমরা নিয়ে আসছি, আমরা এটা পূর্ণাঙ্গ নিয়ে আসছি, এটা যে স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্যান্য অন্যান্য সত্তার জন্য আসলে কিভাবে সে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, এটা আসলে ব্যক্তি শ্রেণীর করদাতার সাথে সম্পর্ক নাই, তাও একটু বলে দিই। এই ব্যক্তি শ্রেণী ছাড়া অন্যান্য করদাতা ধরেন হিন্দু অবিভক্ত পরিবার বা কোনো কোম্পানি কোনো ট্রাস্ট ফান্ড ইত্যাদি, ওই সবকিছুর মধ্যে সবসময় একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড খুঁজে বের করবে কি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, মানে কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট। অন্য সত্তার ক্ষেত্রে সবসময় দেখবেন কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট, এই কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা যদি সম্পূর্ণরূপে যদি বাংলাদেশে থাকে তখনই তাকে বলবো হচ্ছে কি নিবাসী বা রেসিডেন্ট। দেখেন এইখানেও আছে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, আবার প্রত্যেকটা ক্ষেত্রেই আছে কি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। তার মানে কি স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য সত্তার জন্য হচ্ছে কি দেখতে হবে তার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বা কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট কি ফুললি বাংলাদেশে কিনা, পার্টলি থাকলেও হবে না আবার না থাকলেও হবে না। তার মানে কি সম্পূর্ণরূপে হোললি বা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা বা কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট যদি সে বাংলাদেশ থাকে তখনই কি আমরা তাকে বলবো হচ্ছে কি আমাদের রেসিডেন্ট। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমরা আসলে আমরা বিনিয়োগ পাবো বা কর রেয়াত আমরা পাবো বা ট্যাক্স রিবেট পাবো, এখন এক্সাক্ট কর রেয়াতের জন্য আমাদের কত আসলে বিনিয়োগ করা উচিত এটা আমরা দেখবো। কারণ আমরা তো আসলে চাইলেই হুট করে তো আসলে হিসাব ছাড়া আমরা একটা বিনিয়োগ করে দিলেই তো আমরা ওই পরিমাণ আমরা ট্যাক্স রিবেট পাবো না, আমাদের এটা ক্যাপ করা আছে এবং হচ্ছে কি আমাদের আইন অনুসারে কি করতে হবে আমাদের
বিনিয়োগ করতে হবে এবং ওই অনুপাতেই কি আমাদের রিবেটটা আমরা পাবো। দেখেন আমরা এই 78 এর যে আলোচনাটা, এই আলোচনাটা আমরা একটু দেখি, একটু সামারি করি, আমরা এক্সাক্ট ফিগারটা আমরা বের করি। দেখেন সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে কত টাকা বিনিয়োগ করা উচিত। এখানে যদি দেখি, দেখেন কতে বলছিল কি সাধারণ কর হারের 3%। আচ্ছা ধরেন 3%, আমরা একটা ধরি ধরি করযোগ্য কোন একজন ব্যক্তির সাধারণ কর হার হচ্ছে কত আপনাদের 20 লাখ টাকা। তাহলে কর রেয়াতের পরিমাণ তাহলে কত হবে যদি নরমালি বলি, তাহলে এই 20 লাখ টাকা 3% কত 60,000 টাকা। এখন আবার এখানে বলি অর্থাৎ আমরা যদি পূর্ণ 60,000 টাকা কর রেয়াত সুবিধা নিতে চাই, তাহলে এমন পরিমাণ বিনিয়োগ করতে হবে যাতে অনুমোদনযোগ্য বিনিয়োগ 15% কমপক্ষে 60,000 টাকা সমান হয়। মানে হচ্ছে কি, কারণ আমরা তো শুধুমাত্র এই সাধারণ কর হারে 3% পাবো না, এটার সাথে কম্পেয়ার করতে হয় আরো দুইটা অ্যামাউন্ট, কি অ্যাকচুয়াল বিনিয়োগ বা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% এবং হচ্ছে 10 লাখ টাকা। সুতরাং 60,000 টাকা কর রেয়াতের জন্য আমাদের এই পরিমাণ বিনিয়োগ করতে হবে যে বিনিয়োগের 15% যেন কোনো মতেই 60,000 টাকা কম না হয়। তাহলে যদি আমরা বলি তাহলে আমাদের কত টাকা বিনিয়োগ করতে হবে, দেখেন আমরা ক্ষতে বলছি যে আমরা এই বিনিয়োগ আসলে এক্সাক্ট কত করতে হবে, যে আমাদের সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে। যদি বলি যে আমরা এই 60,000 টাকা যেন না হয় বিনিয়োগের 15%, তাহলে 60,000কে কি করে আমরা ব্যাক ক্যালকুলেশন করি, 15 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা গুণ করলাম, তাহলে 4 লাখ টাকা। সুতরাং যদি আমরা 4 লাখ টাকা যদি আমরা বিনিয়োগ করতে পারি, তাহলে ওই বিনিয়োগের হচ্ছে কি 15% আসবে হচ্ছে কি আমাদের 60,000 টাকা। তখন আমরা 60,000 টাকা কর রেয়াত পাবো। আচ্ছা সুতরাং এই 4 লাখ টাকা বিনিয়োগ করে যদি 60,000 টাকা হয় এবং এই 20 লাখ টাকার যদি 3% 60,000 হয়, তাহলে আমরা যদি বের করি যে করযোগ্য আয়ের উপর বিনিয়োগের হার, আমাদের করযোগ্য আয় হচ্ছে কত 20 লাখ টাকা, এর মধ্যে 3% 60,000 টাকা আসছে এবং এই 60,000 টাকা রেয়াতের জন্য আমাদের এই 4 লাখ টাকা বিনিয়োগ করতে হয়। সুতরাং আমরা যদি এই আয়ের সাথে বিনিয়োগের পরিমাণ কম্পেয়ার করি, আমরা রেশিও করি, তাহলে দেখতে পারবো যে 4 লাখ ভাগ হচ্ছে কি আমাদের 20 লাখ সমান সমান হচ্ছে কি এই 20%। তার মানে কি আমরা 20% কি আমাদের করযোগ্য আয়ের বা সাধারণ করযোগ্য আয়ের মানে কি আমাদের 20% কি করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের বিনিয়োগ করতে হবে। এই জন্য দেখবেন প্রায় অনেক জায়গায় বলা আছে যে আয়ের কি আয়ের 20% বিনিয়োগ করেন, আয়ের 20% বিনিয়োগ করেন। বাট এটা আসলে সবার জন্য যে আয়ের 20% বিনিয়োগ করে এটা সবার জন্য আসলে প্রযোজ্য না। কারণ কি, কারণ এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু এটা ক্যাপ করা আছে কত 10 লাখ টাকা পর্যন্ত। সুতরাং আমরা যতই আমাদের ট্যাক্সেবল ইনকামের উপর আমরা 20% বিনিয়োগ করি না কেন, আমাদের এখানে ক্যাপ করা আছে। সুতরাং আমরা দেখি তাহলে পরের স্টেপটা, অর্থাৎ সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে করযোগ্য আয়ের কমপক্ষে 20% বিনিয়োগ করা প্রয়োজন। আবার দেখি এখানে আমাদের যে 10 লাখ একটা ফিগার ছিল, আমরা এখন এই দুইটা ক এবং খ আলোচনা করে আমরা যা বুঝলাম তাতে হচ্ছে কি আমাদের করযোগ্য আয়ের 20% কি করতে হবে, আমাদের বিনিয়োগ করতে হবে। আচ্ছা এখন প্রশ্ন, আমাদের করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করতে হবে, আর আরেকটা পয়েন্ট তো আছে যে 10 লাখ টাকা, তাহলে দেখি। সুতরাং আমাদের বিনিয়োগ করতে হবে করযোগ্য আয়ের 20% এবং 10 লাখের 15%। তার মানে কি ওই যে 10 লাখ টাকা, ধরেন আমার তো সাপোজ ধরেন 100 কোটি টাকা আমার আয় আছে, তাহলে 100 কোটি টাকা ধরলাম, বেশি বললাম, 100 কোটি টাকা আয় আছে। তাহলে এই হিসেবে তো আমাদের যদি বলি যে তাহলে তো আমাকে 20% আছে 20 কোটি, তাহলে কি আমরা 20 কোটি টাকা ইনভেস্ট করবো? না, কারণ এখানে তো একটা ক্যাপ করা আছে। কারণ কি সর্বোচ্চ আমরা বিনিয়োগ পাবো হচ্ছে 10 লাখ টাকা। তার মানে কি যদি 10 লাখ টাকা বলি, তাহলে দেখি যে এই তো আমাদের করযোগ্য আয় 20% এবং আমাদের সবসময় তো জানি আমাদের এখানে আসে যে অ্যাকচুয়ালি ইনভেস্টের 15%, যেহেতু আমরা 10 লাখ টাকা পাবো সর্বোচ্চ, এই জন্য 10 লাখকে কি করলাম 15 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম। তার মানে এখানে কি আছে 63,63,667 টাকা। তার মানে কি আমরা যদি 63,63,667 টাকা বিনিয়োগ করি, তাহলে এটার যদি 15% করি তাহলে 10 লাখ টাকা হবে। কারণ আমরা তো 10 লাখের বেশি পাবো না। তার মানে কি এটা যদি এক্সাক্ট আনসারটা যদি বলি, একদম ইকুয়েট করে বলি যে আমরা কত টাকা বিনিয়োগ করবো আমাদের ট্যাক্স রিবেটের জন্য, তাহলে আমরা সবসময় এটা বলবো যে করযোগ্য আয়ের 20% এবং এই 63,63,667 টাকা, এই দুইটার মধ্যে যেটা কম ওইটাই সবসময় কি করবো আমরা বিনিয়োগ করব। তাহলে আমরা সর্বোচ্চ বা এক্সাক্ট আমাদের যে কর রেয়াত এই পরিমাণটা আমরা পাবো, আদারওয়াইজ আমরা এক্সাক্টটা পাবো না। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা তার মানে কি এখানে 10 লাখ টাকা নির্ধারণ, এখানে যদি বলি যে অনুযায়ী কর রেয়াত সর্বোচ্চ সীমা 10 লাখ টাকা নির্ধারিত রয়েছে, তাই বিনিয়োগের পরিমাণ যতই বেশি হোক না কেন কর রেয়াত 10 লাখ টাকার বেশি পাওয়া যাবে না। এই জন্য হচ্ছে কি আমাদের, তার মানে কি আমরা যদি এই প্রশ্ন দেখি যে সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে কত টাকা বিনিয়োগ করা উচিত, এক লাইনে আনসার করযোগ্য আয়ের 20% এবং 63,63,767 টাকা, এই দুইটার মধ্যে যেটা কম এটাই এক্সাক্ট আনসার মোটা দাগে। আচ্ছা
এইবার যদি পরের প্রশ্ন আসি যে কর রেয়াতের জন্য বিনিয়োগ কখন করতে হয়, এটা কর রেয়াত আমরা জানি হচ্ছে কি যে আয় বর্ষের মধ্যে কি করতে হবে, কর রেয়াতটা করতে হবে। সুতরাং অনেকেই করে আয় বর্ষের মধ্যে করে না, না করলে কিন্তু আপনি পাবেন না। এই জন্য হচ্ছে কি আমাদের যে সবসময় আমরা যে কাজটা করি যে কারো যদি আমাদের বিনিয়োগের পরিমাণ কম থাকে তখন চেষ্টা করে হচ্ছে কি আমাদের জুন মাসে যেন এই বিনিয়োগের পরিমাণটা সে ইনভেস্ট করে যেন সে ফুলফিল করে ফেলতে পারে। এই জন্য হচ্ছে কি অনেকেই যারা আমরা এই চাকরি করি তখন হচ্ছে কি এই এমপ্লয়ীদের হচ্ছে কি টিডিএস টা প্রথমে হচ্ছে কি মিনিমাম ট্যাক্স বা একটু বেশি করে একটু কাটে যেন লাস্টের দিকে তাকে সময় দেয় সে যেন বিনিয়োগটা সে করতে পারে। সে যদি বিনিয়োগ না করে তখন কি লাস্ট মাসে সে বাকি টাকাটা সে কেটে নেয়। তার মানে কি আমরা যদি মোটাটাকে বলি যে বিনিয়োগ কখন করতে হবে, আমাদের ওই আয় বর্ষের মধ্যেই করতে হবে, আমরা 1 জুলাই থেকে 30 জুনের মধ্যেই করতে হবে। আচ্ছা, এখন যদি বলি আমরা অনেক কিছু আলোচনা করলাম, এখন যদি বলি যে কর রেয়াত বিনিয়োগ ও ব্যয়ের বিধান কোথায় বলা আছে, মানে আমরা যে ওই যে 78 এর আন্ডারে যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ব্যয়ের কথা বললাম, এই বিনিয়োগ এবং ব্যয়ের ডিটেলস আসলে কোথায় বলা আছে, এটা বলা আছে হচ্ছে আমাদের 6 শিডিউল পার্ট 3 তে। 6 শিডিউল পার্ট 3 তে কি সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয় এটা আমাদের বলা আছে। এই ষষ্ঠ তফসিলের হচ্ছে কি অংশ 3 এর আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কি আমাদের প্যারা 1 এবং হচ্ছে কি প্যারা 1 এ বলা আছে এটা প্রয়োগ, মানে এই কর রেয়াতের জন্য আসলে এই বিনিয়োগ বা ব্যয়ের জন্য এটা কাদের জন্য প্রযোজ্য। এখানে ওই যে বলছিলাম আবার বলা আছে যে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা আর কি অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতা, এটা এখানেও বলা আছে, এটা 78 বলা আছে আবার এখানেও বলা আছে। আর আমাদের যদি প্যারা 2 তে বলি তাহলে যদি দেখতে পারি যে সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়। এইখানে এখানে টোটাল এই 6 শিডিউল পার্ট 3 এবং প্যারা 2 তে হচ্ছে টোটাল হচ্ছে পয়েন্ট আছে হচ্ছে 15টা পয়েন্ট ছিল। এই 15টা পয়েন্টের মধ্যে হচ্ছে কি প্রথম 8টা পয়েন্ট হচ্ছে কি বিনিয়োগ এবং বাকি 7টা পয়েন্ট হচ্ছে কি ব্যয়। এই ব্যয় থেকে একটা হচ্ছে কি বিলুপ্ত বা হচ্ছে কি ওমিট করে দিচ্ছে, হ্যাঁ ডিলিট করে দিচ্ছে। তার মানে কি এখন ইলিজেবল আর বা হচ্ছে কি অ্যাক্টিভ আছে হচ্ছে কি আমাদের 14টা। তার মানে কি 14টার মধ্যে হচ্ছে কি আমাদের বিনিয়োগের কাজ হচ্ছে 8টা এবং আমাদের ব্যয়ের কাজ হচ্ছে 6টা। এখন আসেন যে আমরা এই যে 14টা কাজ, এই 14টা কাজ সম্পর্কে আমরা ডিটেইলস ধারণা নিই। যে আমরা তো আসলে আমরা এতক্ষণ বলতেছি যে আমরা কর রেয়াতের জন্য আমাদের বিনিয়োগ করতে হবে এবং কোন কোন খাতে করতে হবে এবং আসলে এখানে শর্ত কি, আসলে আমরা কি ওই খাতে করে ফেললেই হবে নাকি ওই নির্দিষ্ট খাতের জন্য আসলে আরো কোনো স্পেসিফিক ভাবে আসলে কোনো নিয়ম বা রুলস আছে, এইগুলো একটু আমরা দেখবো। চলো আমরা ষষ্ঠ তফসিলের হচ্ছে কি আমাদের পার্ট 3 এর প্যারা 2 এর 1টা দেখি। প্রথমে কি বলতেছে, 1 নাম্বার আমাদের এই 14টা পয়েন্ট আমি একটা একটা আলোচনা করবো। যে করদাতা কর্তৃক তার নিজের নিজের জন্য অথবা তাহার স্বামীর বা স্ত্রী অথবা তাহার কোনো অপ্রাপ্ত সন্তানের জন্য জীবন বীমা চুক্তিভিত্তিক ডেফার্ড এনুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ। তার মানে কি আমরা একটু সামারিটা টানবো, আমি একটু পড়ে নিই। তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ হইতে বীমার প্রকৃত অর্থের 10%। আবার এখানে বলতেছে বোনাস বা অন্যান্য সুবিধা ব্যতীত। আমি যদি সামারি করি তার মানে কি এই এখানে বলতেছে যে লাইফ ইন্স্যুরেন্স বা চুক্তিভিত্তিক বা ডেফার্ড এনুইটি যদি করে, এখন এটা কাদের জন্য এই বীমাটা আসলে কার, করদাতা নিজের জন্য, তার স্পাউসের জন্য, তার স্বামী বা স্ত্রীর জন্য, অথবা তার যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য যদি যদি এই জীবন বীমা অথবা যদি কোনো চুক্তিভিত্তিক এনইটি করে, ওইটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে আসবে। বাট এখানে কথা আছে যে পরিচালনার উদ্দেশ্য কোনো পরিশোধ করেন তাহলে সেই অর্থ নির্দিষ্ট শর্তে গ্রহণযোগ্য। হ্যাঁ, আচ্ছা এখানে বলতেছে যে আরেকটা বিষয় যে আমরা নিজের জন্য বা তার স্বামী স্ত্রীর জন্য বা অপ্রাপ্ত সন্তানের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স করলাম, আমি যেই টাকা প্রিমিয়াম পরিশোধ করব ওই সম্পূর্ণ টাকাই কি এখানে নিয়ে নিবে না এটার সাথে কোনো রুলস আছে? জি এটার সাথে রুলস আছে। কি বলছে যে জীবন বীমার ক্ষেত্রে কি কর রেয়াতের জন্য গ্রহণযোগ্য অর্থ হবে বীমার প্রকৃত অর্থের সর্বোচ্চ 10%। তার মানে কি আমরা লাইফ ইন্স্যুরেন্স বাবদ যে প্রিমিয়ামটা আমরা পরিশোধ করব একটা আয় বছরে ওই টাকা এবং আমরা এই পলিসি ভ্যালু 10%, এই দুইটা আমরা কম্পেয়ার করব। আবারও বলতেছি যে আমরা যেই প্রিমিয়াম পরিশোধ করব এই টাকাটা এবং যেই পলিসির এগেইনস্টে আমরা কি করব এই প্রিমিয়াম গুলা দিব ওই পলিসি ভ্যালু 10%, এই দুইটা বের করব, এই দুইটার মধ্যে যেটা কম ওইটাই হবে কি আমাদের জন্য হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স থেকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পরিমাণ। আবার বলতেছে এই এই এইখানে এটার সাথে এর সাথে কোনো বোনাস বা অতিরিক্ত সুবিধা এখানে গণনায় আসবে না। আচ্ছা, তার মানে কি আমরা আশা করি এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে কি আমরা যদি প্যারা 2 তে যাই যে হিন্দু অবিভক্ত পরিবার হিসেবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পরিস মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হ্যাঁ
হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে যে কোনো পুরুষ সদস্যের এই রূপ সদস্যের স্ত্রীর জীবন বীমা উদ্দেশ্যে পরিশোধিত অর্থ। তবে শর্ত থাকে যে প্রযোজ্য ক্ষেত্রে জীবন বীমা পলিসির প্রিমিয়াম অথবা চুক্তিভিত্তিক ডিফারেন্সের জন্য পরিশোধিত বাংলাদেশে পরিশোধ না করা হইলে, বাংলাদেশে পরিশোধ না করা হলে কিন্তু বাংলাদেশে পরিশোধিত এই অনুচ্ছেদ বা অনুচ্ছেদ একের অধীন কোনো অনুমোদনযোগ্য হইবে না। এই একের সাথে আমার রেফারেন্স করেছে, একের সাথে। তার মানে এখানে যদি আমরা সহজ ভাষায় যদি বলি যে হিন্দু অবিভক্ত পরিবার হিসেবে করদাতা যদি মানে নিজের পুরুষ সদস্যের অথবা ওদের স্ত্রীর যদি জীবন বীমা বা হচ্ছে ডেফারেন্টি করে, ওইটা হচ্ছে কি আমাদের এখানে আমরা দেখাতে পারবো। আচ্ছা, তার মানে কি যদি এখানে যদি দেখি যে জীবন বীমা প্রিমিয়ামের পলিসি ওই যে আগের মতো ক্যালকুলেশন হবে, যে পলিসি গুলো 10% এর হচ্ছে যে এই প্রিমিয়ামটা দিছি। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে এই পয়েন্টের জন্য প্যারা 2 এর 1 এবং প্যারা 2 এর জন্য যে আমরা যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিব এটা অবশ্যই বাংলাদেশে পরিশোধ হতে হবে। মানে বাংলাদেশের বাইরে কোনো ইন্স্যুরেন্স করলে আমরা এই অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের যে এলিজিবল ক্রাইটেরিয়া ওটা ফুলফিল হবে না। সুতরাং আমরা লাইফ ইন্স্যুরেন্সে যদি আমরা আমরা যদি বিনিয়োগ করে যদি আমরা ট্যাক্স রিবেট নিতে চাই তাহলে এটা অবশ্যই বাংলাদেশে পরিশোধিত হতে হবে। আচ্ছা, এরপর যদি বলি যে 3 নাম্বার 2 এর 3, কোন ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণ অর্থ হইতে চাকরির শর্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি অথবা তার স্ত্রী বা সন্তানের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ। মানে যদি এই যে এখানে বলছে যে এই শর্ত যদি 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 সরকারি চাকরি যদি গভর্নমেন্ট বা সরকার যদি কেটে রাখে তাহলে ওই পরিমাণ অংশ কি তার ট্যাক্স রিবেট হিসেবে ক্যালকুলেশনের মধ্যে অ্যাকচুয়াল ইনভেস্টের মধ্যে আসবে। বাট এখানে একটা শর্ত জুড়ে দিছে যে তবে উক্ত সরি তবে শর্ত থাকে যে উক্তরূপ অর্থ প্রাপ্য বেতনের 1/5 অধিক হবে না। সাপোজ ধরেন আপনি 100 টাকা বেতন পান, আপনার কাছ থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত সে কাটতে পারবে, তাহলে আসবে। যদি 30 টাকা পর্যন্ত কেটে রাখে তাহলে এখানে আসবে হচ্ছে কি 20 টাকা, কারণ এখানে বলা আছে যে 5/1 অধিক হবে না। এখন এইটুকু যদি আমরা পর্যালোচনা দেখি যে কোনো ব্যক্তির প্রতি সরকার অথবা সরকারের পক্ষে যদি বেতন বা ভাতা বাবদ অর্থ পরিশোধ করে সেখান থেকে চাকরির শর্ত অনুযায়ী, এটা অবশ্যই চাকরির শর্ত অনুযায়ী হতে হবে, ওই ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি হতে হবে এবং এটা তার স্ত্রী এবং সন্তানের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এটা গঠিত হবে। এই পারপাসেই যদি কেটে রাখে তখনই কি এটা আমাদের বিবেচ্য হবে। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে কতটুকু কাটতে হবে, চাইলেই কি কোম্পানি সব টাকা কেটে রাখতে পারবে বা অর্ধেক বা হচ্ছে কি এই কোয়ার্টার কেটে রাখতে পারবে না। এখানে সর্বোচ্চ 1/5 পর্যন্ত সে কাটতে পারবে। বাট আমাদের এই ট্যাক্স রিবেট ক্রাইটেরিয়ার জন্য হচ্ছে কি 1/5 মানে 5/1 পর্যন্ত হচ্ছে কি ইলিজেবল। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপর যদি আমরা 4 নাম্বার বলি যে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট অনুসারে হচ্ছে যদি প্রভিডেন্ট ফান্ড যদি আমাদের কন্ট্রিবিউশন থাকে তাহলে ওইটুকু কি আমাদের এখানে আমরা এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925-এর বিধান অনুসারে যদি হয় তাহলে আমরা যদি ওইখানে কন্ট্রিবিউট করি তাহলে ওই কন্ট্রিবিউশন টুকু হচ্ছে কি আমাদের এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টকে আমরা দেখাতে পারবো। যদি 5 নাম্বারে বলি এখানে বলতেছে আমাদের যে দ্বিতীয় তফসিলের অংশ 3, দ্বিতীয় তফসিলের অংশ 3 হচ্ছে কি আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড মানে স্বীকৃত ভবিষ্যৎ হবে যদি আমরা দান করি। এই ক্ষেত্রে কি আমাদের এমপ্লয়ি মানে কর্মচারী বা কর্মকর্তার দানও হবে এবং এমপ্লয়ার মানে নিয়োগকর্তার মানে বোথ কন্ট্রিবিউশনটা কি আমাদের এখানে যাবে। এখানে যদি আমরা যদি পর্যালোচনা করি দেখি যে কোনো করদাতা যদি একটি স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অংশ গ্রহণকারী হন তাহলে করদাতা নিজে তার নিজের যে দানটা এটাও যাবে এবং তার নিয়োগকর্তা তার কোম্পানি যেটা বেয়ার করবে বা এমপ্লয়ার ওই অংশটুকু যাবে, ওই দুইটাই বোধ যাবে এইটুকু। যদি 6 নাম্বার দেখি যে কোনো যদি বার্ধক্য তহবিলে যদি যায় এইটুকু যদি যদি কোনো কোম্পানি যদি বার্ধক্য তহবিলে বা সরকার যদি কেটে রাখে ওইটুকু কি আমাদের হচ্ছে কি এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে আসবে। এরপরে এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, এটা আমরা বিনিয়োগের পরিমাণ অনেক বেশি করে যে আমাদের স্বাদ অনুসারে যে এখানে কি বলতেছে কোন আয় বসে নিম্ন বর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ অনাধিক 5 লক্ষ টাকার কোন সরকারি সিকিউরিটি, কোন যদি সরকারি সিকিউরিটিজ আমরা কিনলে বা আমরা বিনিয়োগ করলে আমরা এটা দেখাতে পারবো। বাট এখানে একটা ক্যাপ করে দিছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেকটা ইনকাম ইয়ারে কি করবে সে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা অ্যালায়েবল ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারবে। এটা যে আমরা যে সঞ্চয়পত্র কিনি তার মানে কি সঞ্চয়পত্র আমি চাইলেই অনেক কিনতে পারবো বা ট্যাক্স রিবেটের জন্য কত যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত যাবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি আমরা বেশিরভাগ করদাতাই হচ্ছে কি আমাদের সঞ্চয়পত্র বা এই প্যারা 7 এর আন্ডারে হচ্ছে কি আমাদের এই ইনভেস্ট গুলা করে থাকে। এরপর কি বলছে কোন ফাইন্যান্স কোম্পানি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃক ইস্যুকৃত কি বলছে ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড
ইটিপিএফ এবং যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেট অনাদি 5 লক্ষ টাকা। এখানে যেই ফান্ডগুলোর কথা বলছি একত্রিত কিন্তু কিউমুলেটিভ ভাবে এদের মধ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত সে অ্যালায়েবল হিসেবে নেবে। এরপরে হচ্ছে কি গ নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কোন তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক স্পন্সরকৃত ডিপিএস মানে আমাদের এটা মাসিক যে সঞ্চয় স্কিম এইটুকু হচ্ছে কি 1,20,000 টাকা। এই এই ডিপিএস এর সাথে অনেকে একটা এলোমেলো করে ফেলে, অনেকে মনে করে যে এফডিআর এর সাথে, জি না, এইখানে কিন্তু এফডিআর এর কথা মেনশন করে নাই, ডিপিএস ডিপোজিট পেনশন স্কিম। হ্যাঁ, এটা হচ্ছে মাসিক পেনশন স্কিম, যেটা এটা হচ্ছে ডিপিএস। হ্যাঁ, এইখানে সর্বোচ্চ 1,20,000 টাকা, সুতরাং এফডিআর এর কথা কিন্তু এখানে বলা নাই। সুতরাং এই বিষয়টা আপনারা একত্র করবেন না, এটা অনেকে প্যাচ লাগায় ফেলে। অনেকে এফডিআর করে এসে বলে যে আমি এফডিআর করছি তাহলে আমার ট্যাক্স রিবেট, জি না, এফডিআর এর জন্য এটা প্রযোজ্য না, এটা হচ্ছে ডিপিএস এর জন্য প্রযোজ্য। একটা ইয়ারলি হচ্ছে কত 1,20,000 টাকা। এরপরে যদি বলি যে সর্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোনো পরিমাণ, এখানে কোনো ক্যাপ নাই, যে আমাদের ইউনিভার্সাল যে পেনশন স্কিম ওইখানে আমরা যত ইচ্ছা আমরা সেভিং করতে পারবো বা আমরা ইনভেস্ট করতে পারবো, যত করব ততই হচ্ছে কি আমাদের এটার জন্য এখানে আসবে, এখানে কোনো ক্যাপ করা নাই। এরপরে যদি বলি যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, আমাদের যে লিস্টেড কোম্পানি যে স্টক এক্সচেঞ্জে যদি আমরা বিনিয়োগ করি এইটাও আমাদের কোনো ক্যাপ করা নাই। তার মানে কি এটা হচ্ছে কি এখানে একটা বিষয় যে আমরা বিও অ্যাকাউন্টে যদি এখানে জানি আপনারা সবাই জানেন যে হচ্ছে কি এই স্টক মার্কেটে হচ্ছে কি বিনিয়োগ করতে একটা আমাদের বিও অ্যাকাউন্ট, এটা নর্মালি একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো, ওই অ্যাকাউন্টের ব্যালেন্স থাকা মানে হচ্ছে কিন্তু বিনিয়োগ না, ওইটা হচ্ছে কি নর্মালি হচ্ছে কি আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। বাট ওই বিও অ্যাকাউন্ট থেকে আপনি শেয়ার মার্কেট যতটুকু হচ্ছে কি আপনি ডিপোজিট করবেন বা ইনভেস্ট করবেন ওইটুকু হচ্ছে কি ডিউরিং দা ইয়ারের ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। সুতরাং এইটাও কোনো ক্যাপ করা নাই, এটা আপনি যতটুকু পারেন ততটুকু করতে পারবেন। আচ্ছা, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যদি বলি যে করদাতা কর্তৃক কোনো ধাতব্য হাসপাতালে প্রদত্ত কোনো দান, মানে দাতব্য হাসপাতাল যদি কোনো দান করে, আবার এটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, যাহা এইরূপ অর্থ পরিশোধের 1 বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকার বহির্ভূত এলাকায় স্থাপিত হইতে হবে এবং বোর্ড বোর্ড মানে এনবিআর এনবিআর কর্তৃক কি হতে হবে, এটা অনুমোদিত হতে হবে। তাহলে আমরা যদি বলি, যদি পর্যালোচনা করি যে দাতব্য হাসপাতাল দান করেন তাহলে সেই দান গ্রহণযোগ্য হবে যদি নিচের শর্তাবলী পূরণ হয়। এই নিচের শর্তাবলী যদি পূরণ হয় তবেই সে পাবে। কি বলতো, 1 নম্বর শর্ত, হাসপাতালটি সিটি কর্পোরেশন এলাকার বাইরে অবস্থিত হতে হবে, মানে সিটি কর্পোরেশন এলাকার বাইরে হতে হবে, সিটি কর্পোরেশনের ভিতরে হলে হবে না। এবং যখন ইনভেস্ট করব ওই ইনভেস্টমেন্টের তারিখ থেকে কমপক্ষে 1 বছর আগে হাসপাতালটি প্রতিষ্ঠিত হবে, মানে ইমিডিয়েট কি হয়েছে হাসপাতালটি হয়েছে এর সাথে আমরা এ দান করে দিলে হবে না, মানে মানে প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পরে করতে হবে। এবং ওই হাসপাতালটিকে মানে বোর্ড কর্তৃক কি হতে হবে, মানে অ্যাপ্রুভ করে দিতে হবে, মানে ডিক্লেয়ার করে দিতে হবে, তবেই কি হবে এইটুকু হচ্ছে কি দান হিসেবে আসবে। এটা এনবিআর কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের এগেইনস্টে কি বিভিন্ন এসআরও ইস্যু করে দেয় যে এই প্রতিষ্ঠানে যদি আপনি দান করেন তাহলে হচ্ছে কি আমাদের এই 6 শিডিউল পার্ট 3 এর প্যারা 2 এর 9 এর আন্ডারে কি করতে পারবেন, আপনি দান হিসেবে দেখাতে পারবেন। সুতরাং এটার জন্য আমাদের বোর্ডের কি থাকবে, আমাদের অনুমোদন লাগবে, অনুমোদন বলতে আমাদের এই এসআরও লাগবে। হ্যাঁ, 10 নম্বর যদি বলি যে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে স্থাপিত, যদি কোনো আপনার এই এই কোনো প্রতিবন্ধীদের জন্য কোনো স্থাপিত যদি কোনো সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে যদি কোনো পারমিশন থাকে ওইসব কল্যাণের জন্য স্থাপিত কোনো প্রতিষ্ঠানে যদি আপনি দান করেন তাহলে ওইটুকু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের দানের ক্ষেত্রে হিসাবে আসবে। এরপরে যদি আপনাদের জাকাত হিসেবে যদি জাকাত তহবিল যদি দেন, যেটা আমাদের এই জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের আন্ডারে যদি পরিচালিত কোনো প্রতিষ্ঠান হয় ওইসব প্রতিষ্ঠানে যদি আপনি জাকাত দেন তাহলে আসবে। এরপরে বলতেছে কি যে স্ত্রী সন্তান বা নির্ভরশীল কারো সুবিধার্থে কল্যাণ তহবিল, আমাদের যে কল্যাণ তহবিলে যদি দান করেন বা যৌথ বীমা স্কিমে যদি দান করেন তাহলে ওইটুকু কি আমাদের এখানে আসবে, আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে আসবে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা নিয়ে হচ্ছে কি আমাদের ফেসবুক বলে বা বিভিন্ন জনের অনেক প্রশ্ন থাকে। এই 13 নম্বর পয়েন্ট, বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণ বা শিক্ষামূলক প্রতিষ্ঠান করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত অর্থ মানে দান বলে, মানে কিছু কিছু জনকল্যাণ বা শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে এইসব প্রতিষ্ঠানে যদি আমরা দান করি তাহলে ওই দানটুকু হচ্ছে কি আমাদের এই 2 এর 13 আন্ডারে কি আমাদের দান হিসেবে আসবে। বাট এইখানে একটা প্রশ্ন আছে, আমরা যে প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করব, আমরা দান করব ওইসব প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক অনুমোদিত থাকতে হবে বা অ্যাপ্রুভ থাকতে হবে। তাহলে বোর্ড আসলে কিভাবে অ্যাপ্রুভ করে, বোর্ড হচ্ছে বিভিন্ন এসআর এর মাধ্যমে কি করে এই বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানকে কি করে মেনশন করে দেয় যে এই প্রতিষ্ঠানে যদি আপনি দান করেন তাহলে এটা ট্যাক্স রিবেটের আন্ডারে চলে আসবে। তাহলে দেখেন এখানে কিছু প্রতিষ্ঠানের কথা বলা আছে, যেমন আইসিডিডিআর বি, এরপরে সিআরপি সাভার, এরপরে আমাদের যে সেন্ট্রাল জাকাত ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে বাংলাদেশ তেলেসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, সস চিলড্রেন ভিলেজ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বদ্বী সংস্থা, এরপর গণস্বাস্থ্য কেন্দ্র,
ঢাকা আহসানিয়া মিশন, এরপরে আহ পেলিটেভ কেয়ার, এরপর হচ্ছে আমাদের আগামী এডুকেশন ফাউন্ডেশন। এইটুকুতে হচ্ছে কি আমরা যদি দান করি তাহলে এই 2-13 আন্ডারে হচ্ছে কি আমরা এই দানটুকু আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হিসেবে আমরা দেখাতে পারবো। এখানে আমি নিচে রেফারেন্স দিছি, আসলে এখানে যে বলা আছে যে বোর্ড কর্তৃক অনুমোদিত, বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে, কিন্তু দেখেন কোন এসআরও আন্ডারে কোন প্রতিষ্ঠানকে আসলে অনুমোদন করে দিছে এটা আমি এসআরও রেফারেন্স এখানে দিয়ে দিছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই, যে আমাদের যে রিসেন্টলি বা কিছু 1 বছর আগে যে আমাদের আজ সুন্নাহ ফাউন্ডেশনের একটা এসআরও ছিল, অনেকেই মনে করে যে আজ সুন্নাহ ফাউন্ডেশনে হচ্ছে কি যদি আমি দান করি তাহলে ওই দান হচ্ছে কি আমাদের ট্যাক্স রিবেট ক্যালকুলেশনে আসবে। এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আসলে পরে আমি একটা স্লাইড আমার পেজে শেয়ার করে দিব। আপনারা মনে রাখবেন যে আজ সুন্নাহ ফাউন্ডেশনের যে দানের টাকাটা, ওই টাকাটা ট্যাক্স রিবেট আসবে না, ওই টাকাটা ট্যাক্স রিবেট ক্যালকুলেশন আসবে না, ওইটাকে আরেকটু ইজি করে দিছি। মানে আজ সুন্নাহ ফাউন্ডেশনে আপনি যাই দান করবেন তাই হচ্ছে আপনার ইনকাম থেকে ট্যাক্স হিসেবে কাউন্ট হবে। তার মানে কি আজ সুন্নাহ ফাউন্ডেশন আপনি 100 টাকা দান করছেন, আপনার ইনকাম থেকে 100 টাকা হচ্ছে কি আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হিসেবে সে কনসিডার করবে। তার মানে কি আজ সুন্নাহ ফাউন্ডেশন কিন্তু আমাদের এই ট্যাক্স রিবেট ক্যালকুলেশনে আসবে না, ওইটা আজ সুন্নাহ ফাউন্ডেশনের যে আপনি দানটা করবেন ওইটুকু হচ্ছে কি আপনার ইনকাম থেকে মানে ট্যাক্সেবল ইনকাম থেকে চলে যাবে। তার মানে কি ওইটা ট্যাক্স ফ্রি ইনকাম হিসেবে সে কনসিডার করবে বা কাউন্ট করবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, এবং এই অ্যাসারটা আমি এখানে আছে, আমি পরেও আমি পেজে শেয়ার করে দিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে কি মুক্তিযুদ্ধে শরণার্থী প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে যদি আমরা কোনো অনুদান দিয়ে থাকি তাহলে ওইটুকু আসবে। আর এই আমাদের জুলাই অভ্যুত্থানের পরে হচ্ছে কি আমাদের এই একটা প্যারা বলছিলাম বাতিল হয়ে গেছে, যেটা হচ্ছে জাতির পিতা স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান, এটা আমাদের বাতিল করে দিচ্ছে বা বিলুপ্ত হয়ে গেছে এটা। তার মানে কি আমাদের এই হচ্ছে আমাদের এই যে আমাদের 16 পার্ট যে 14টা প্যারা এখানে বললাম, যে 14টার প্যারার মধ্যে প্রথম 8টা হচ্ছে কি আমাদের বিনিয়োগের কাজ, এবং পরের 6টা হচ্ছে কি আমাদের ব্যয়ের কাজ। এইটুকু হচ্ছে কি আমাদের মোটা দাগে, এবং আমি চেষ্টা করছি মানে সর্বোচ্চ আলোচনা করা দেওয়ার জন্য। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এটা দেখেন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা করতে পারবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে আমি এটা রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা এই যে এখানে একটা প্রশ্ন যে আমরা ট্যাক্স রিবেট সম্পর্কে জানলাম, ট্যাক্স রিবেট কোন কোন ক্ষেত্রে করতে হবে, কি শর্তাবলী সবকিছু জানলাম। এখন প্রশ্ন, আমরা এই ট্যাক্স রিবেট সবকিছু করলাম বাট রিটার্নটা আমরা ঠিক টাইমে সাবমিট করি না, আমরা পরে সাবমিট করলে যে কোনো সময় রিটার্ন সাবমিট করলে কি এটা আমাদের জন্য এই ট্যাক্স রিবেটটা প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে কি না। এর জন্য আমাদের কি করতে হবে এটা আমরা দেখি। এই প্রশ্নটা ছিল হচ্ছে কর রেয়াত বা ট্যাক্স রিবেট পেতে হলে কখন রিটার্ন সাবমিট করতে হবে। এটার প্রথম একদম মোটা দাগের কথা হচ্ছে কি ট্যাক্স ডে, বা হচ্ছে কি আগে তো ছিল ট্যাক্স ডে, এখন হচ্ছে কি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে কি করতে হবে আমাদের সাবমিট করতে হবে, তাহলেই হচ্ছে কি আমরা এই ট্যাক্স রিবেটটা পাবো। আমাদের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ যদি বলি নরমালি আমাদের 30 নভেম্বর, সুতরাং 30 নভেম্বরের মধ্যে কি করতে হবে আমাদের সাবমিট করতে হবে। এখন 30 নভেম্বরের মধ্যে যদি সাবমিট না করি তখন আমি অনেক টাকা বিনিয়োগ করছি, অনেক প্ল্যানিং করছি, বাট আমরা ট্যাক্স রিবেট পাবো না, কারণ আমরা নির্দিষ্ট তারিখের মধ্যে আমরা কি রিটার্ন সাবমিট করতে পারি নাই। এখানে আমি আবার একটু বলি, একটু সামারি বলি, পরে আমি ডিটেলসে আসছি। যে আমরা হচ্ছে কি নরমালি তো ব্যক্তি শ্রেণীর জন্য হচ্ছে কি 30 নভেম্বর হচ্ছে কি রিটার্ন দাখিলের লাস্ট ডে, বাট এনবিআর যদি টাইম এক্সটেনশন করে আরো 1 মাস করে তাহলে ওইটাই আমাদের রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট তারিখ। যেমন আমরা যদি বলি যে আমাদের 25-26 কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে কি উম, হুম অ্যাসেসমেন্টের জন্য 30 নভেম্বরের পরে পরে টাইম এক্সটেনশন করতে করতে কি এই 31 মার্চ পর্যন্ত নিয়ে আসছে, তার মানে কি ওই 31 মার্চ পর্যন্ত আমার জন্য ইলিজিবল, ওইটাই আমাদের জন্য নির্দিষ্ট। এখানে এটা হচ্ছে কি এনবিআর আমাদের জন্য এক্সটেনশন করে দিছে। আচ্ছা, সুতরাং ওই এক্সটেনশন কিছুর পরে করলে কিন্তু আর আমরা এটা ট্যাক্স রিবেটটা পাবো না। তার মানে কি আমরা এইখান থেকে একটু রিটার্ন দাখিল নির্দিষ্ট তারিখ একটু আমরা ক্লিয়ার হয়ে নেই। যেমন স্বাভাবিক ব্যক্তি করদাতা বা হিন্দু অবিভক্ত করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন। 30তম দিন মানে কি হচ্ছে কি আমাদের তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে হচ্ছে কি 30 জুন, তার মানে কি আমাদের ট্যাক্স ডে হচ্ছে কি আমাদের এই 30 নভেম্বর। আচ্ছা, তার মানে কি 30 নভেম্বর। এরপর হচ্ছে কি স্বাভাবিক ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার ব্যক্তি অন্যদের ক্ষেত্রে হচ্ছে কি যে পরবর্তী মানে আয় বর্ষ সমাপ্তি পরবর্তী নবম মাসের নবম মাসের 15তম দিন, যেটা হচ্ছে কি আমাদের আগের আইনে ছিল হচ্ছে কি আমাদের এই এই সপ্তম মাসের 15তম দিন, এটা চেঞ্জ হয়ে আসছে হচ্ছে কি নবম মাসের 15 দিন। আবার এখানে কন্ডিশন, যেই ক্ষেত্রে উক্ত 15তম দিন সেপ্টেম্বর মাসের 15তম দিনের পূর্বের তারিখ পরে সেই ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী। এটা আসলে আমাদের ব্যক্তি শ্রেণীর জন্য দরকার নাই, আমি এটা পূর্ণাঙ্গ আলোচনা করি নাই, এটা যখন কোম্পানি অ্যাসেসমেন্টের সময় আসবে তখন আমরা এটা দেখবো। তার মানে কি আমরা সহজ ভাষায় যদি বলি যে স্বাভাবিক ব্যক্তির জন্য হচ্ছে কি 30 নভেম্বর হচ্ছে কি
ট্যাক্স ডে বা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। আবার এখানে একটা কথা বলছে, পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই, মানে মানে নিউ এসএসসি তাদের জন্য কিন্তু 30 নভেম্বর না, তাদের জন্য আরেকটু ইজি করে দিছে, যে এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় বছর শেষ হইবার পরবর্তী 30 জুন। তার মানে কি, নভেম্বর মাসের সাথে কিন্তু আরো 7 মাস বেশি বাড়ায় দিছে, মানে 30 জন। তার মানে যদি আমি উদাহরণ বলি, যে 25-26 কর বর্ষের জন্য হচ্ছে কি সবার জন্য ট্যাক্স ডে হচ্ছে কত, 30 নভেম্বর। বাট যারা নিউ এসএসসি তাদের জন্য হচ্ছে কি 2026-এর কি, এখানে আবার বলি যে 25-26 কর বছরের জন্য হচ্ছে কি সবার জন্য ট্যাক্স ডে হচ্ছে কি 30 নভেম্বর 2025। এবং যারা হচ্ছে কি মানে হচ্ছে আপনার নতুন একদম নিউ এসএসসি তাদের জন্য হচ্ছে কি 30 জুন 2026 পর্যন্ত তারা রিটার্ন দাখিল করতে পারবে। আবার যারা হচ্ছে গ নম্বর আরেকটা অপশন দিছে, যারা বিদেশে অবস্থান করে, যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন, আমার কি সে বাংলাদেশে ফেরার 90 দিনের মধ্যে কি করতে হবে, তার রিটার্ন দাখিল করতে হবে। তার লাস্ট ডে হচ্ছে, সে যেই দিন সে বাংলাদেশে অবস্থান করবে তার 90তম দিন হচ্ছে তার জন্য রিটার্ন সাবমিশনের লাস্ট ডে। এইখানে নির্দিষ্ট তারিখের দিন বলতে হচ্ছে কি লাস্ট ডেটাকে মিন করতেছে। হ্যাঁ, আবার এখানে বলতেছে যে বিদেশ থেকে যে প্রত্যাবর্তন করবে 90 দিন, এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে, যে কি পারপাসে সে বিদেশ মানে গেছিল, যে শিক্ষার জন্য ছুটি বা চাকরির প্রেরণে লিওনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান সে যদি করে, তাহলে তার জন্য 90 দিনের ক্রাইটেরিয়া। অথবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে, অবৈধ উপায়ে হবে না, বৈধ উপায়ে এবং পারমিটদারি হতে হবে, পারমিটদারি কিন্তু হতে হবে তাদের জন্য, যে আপনি রেমিটেন্স পাঠান এটাও কিন্তু বৈধ উপায়ে হতে হবে। হ্যাঁ, এটার জন্য। আচ্ছা আচ্ছা, নিচে আরো বলছে যে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের পূর্বে, আবার এখানে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের সবার জন্য তো হচ্ছে কি 30 নভেম্বর রিটার্ন দাখিলের লাস্ট ডে। বাট ধরেন আমার কোনো কারণে আমার রিটার্ন দাখিলের জন্য যেই ডকুমেন্ট গুলা প্রিপেয়ার বা প্রস্তুত বা সংরক্ষণ করা উচিত বা এগুলো রেডি করা উচিত বা কালেক্ট করা উচিত, এগুলো আমি কালেক্ট করতে পারি না, তখন কি করতে পারবে, আমরা এনবিআর এর কাছে কি করতে পারি, আমরা অ্যাপ্লাই করে কি করতে পারি, আমরা টাইম এক্সটেনশন করতে পারি। বাট এখানে একটা কথা হচ্ছে, টাইম এক্সটেনশন করে আমরা সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় নিতে পারি। যদি আমরা টাইম এক্সটেনশন করে 90 দিন সময় নিতে পারি, তাহলে ওই সময়টাই হবে আমার জন্য ট্যাক্স ডে, এমনকি ওই সময়ের মধ্যেও কি আমাদের ট্যাক্স রিবেটের কাজটা করবে। আবার এখানে বলা আছে, আমরা যে অ্যাপ্লিকেশন করব এই অ্যাপ্লিকেশনটা ট্যাক্স সরি টাইম এক্সটেনশনের যে আমরা অ্যাপ্লিকেশনটা করব, এটা অ্যাপ্লিকেশনটা আসলে কখন করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ওই যে ট্যাক্স ডে বা 30 নভেম্বর ওইটার মধ্যেই করতে হবে, পরে করলে হবে না। ওইটার মধ্যেই কি যদি আমরা অ্যাপ্লিকেশন করে টাইম এক্সটেনশন করতে পারি, তাহলে ওইটাই হবে আমাদের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। আরেকটা ভালো খবর হচ্ছে কি, এই কিছুদিন আগে হচ্ছে কি এই টাইম এক্সটেনশনের যে ফর্মটা, এটা এনবিআর কি করছে, আগে ম্যানুয়ালি ছিল, এখন আমাদের যে ই রিটার্নের সাইট, এই সাইটে আমরা অনলাইনে কি করতে পারি, আমরা অ্যাপ্লিকেশনটা করতে পারি। এটা নর্মালি 3 কর্ম দিবসের মধ্যে তারা কি করে অ্যাপ্রুভ করে দেয় নর্মালি। আচ্ছা, এখানে একটা কথা বলছি এটা সবগুলোর জন্য, যে যদি আমাদের এই যে ট্যাক্স ডে বা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ যদি ধরেন হলিডে পড়ে যায়, এখন তো আমাদের ব্যক্তি শ্রেণীর জন্য তো অনলাইনে তার কোনো হলিডে নাই, তো অন্যদের জন্য যেহেতু আসছি একটু আলোচনা করে দিই। যদি হলিডে পড়ে যায়, তাহলে ট্যাক্স ডে হবে নেক্সট ওয়ার্কিং ডে। ধরেন সাপোজ এই আমরা যদি বলি যে কোম্পানির জন্য তো হচ্ছে কি আপনার 15 তারিখ, সাপোজ ধরেন 15 নভেম্বর, কিন্তু 15 নভেম্বর ট্যাক্স ডে কোম্পানি, তাহলে 15 নভেম্বর আবার দেখলাম যে হচ্ছে শুক্রবার, তাহলে শুক্রবার দিন তো বাংলাদেশের গভর্নমেন্ট হলিডে, শনিবারও চাকরিদের জন্য হলিডে, তার মানে কি এই 15 নভেম্বরের পরিবর্তে আপনার হয়ে যাবে 18 নভেম্বর, কারণ 16-17 সরকারি ছুটির দিন বন্ধ। সরি, এখানে একটু বলবো, 15 তারিখ বলছিলাম যে হচ্ছে কি আপনার শুক্রবার, 16 তারিখ শনিবার, আবার 17 তারিখ হচ্ছে কি আপনার রবিবার, সুতরাং ওই 15 তারিখের পরিবর্তে তখন হচ্ছে কি আমাদের 17 তারিখ হবে হচ্ছে কি আমাদের ট্যাক্স ডে। তাহলে আশা করি এই বিষয়টা, তার মানে কি আমরা এইখানে প্রশ্ন ছিল হচ্ছে কি কর রেয়াত বা ট্যাক্স রিবেট পেতে হলে কখন রিটার্ন সাবমিট করতে হবে, যদি মোটা দাগে বলি তাহলে হচ্ছে কি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট পরে দাখিল করলে আর কর রেয়াত পাবে না। রিটার্ন দাখিল নির্দিষ্ট তারিখ কি অনেক আলোচনা করছি এবং এটা আমরা দিয়ে দিছি। এখন যেহেতু এই ভিডিওটা আসলে বিভিন্ন পরীক্ষার্থীর জন্য, তাহলে এই আমার এই আলোচনা থেকে আসলে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে, আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিচ্ছি, এগুলো আসলে প্রশ্নের পরিমাণটা আসলে অনেক বেশি, বা আনসার গুলো ছোট ছোট খুব, আমরা এই উপর আলোচনাগুলো যদি আমরা একদম ক্লিয়ার ভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই প্রশ্নগুলো একদম ইজি মনে হবে, অনেকগুলো প্রশ্ন বাট খুব ইজি। এখন আমাদের যে লাস্ট প্রশ্ন ছিল, যে আমরা এতটুকু পর্যন্ত জানলাম সবকিছু সম্পর্কে ধারণা নিলাম, এখন আসলে এটা ইমপ্লিমেন্ট করবো কিভাবে, আমাদের তো এখন অনলাইনে ই রিটার্ন, এখন ই রিটার্নের সাইটে কিভাবে দেখবো, এই প্রশ্নটা আমরা দেখবো। দেখেন, ই রিটার্নের সাইটে কর রেয়াতের তথ্য কোথায় এবং কি কি তথ্য ইনপুট করতে হবে, আমরা এটা দেখবো। দেখেন, আমরা প্রথমে এখানে একটা অপশন আছে, যে যেই অপশনের সাথে আমরা ই রিটার্নের সাইটে আমরা কিভাবে যাই, এটা অন্য
আলোচনাতে দেখবো। আমরা ধরেন আমরা ই রিটার্নের সাইটে গেলাম, এখন আমরা এই ট্যাক্স রিবেটের অপশনটা আসলে কোথায় পাবো? দেখেন এখানে বলেছি অ্যাসেসমেন্ট ট্যাব থেকে, অ্যাসেসমেন্ট ট্যাক্স ট্যাব থেকে মানে অ্যাসেসমেন্ট ট্যাবের আন্ডারে একটা ট্যাক্স রিবেটের অপশন আছে। দেখেন নিচে আমি এখানে একটা পিকচার অ্যাড করে দিছি যে ট্যাক্স রিবেটের অপশন। এই ট্যাক্স রিবেটের পিকচারের মধ্যে আমরা দেখতেছি যে অপশনের মধ্যে দেখা আছে কিছু লেখা আছে, আমরা লেখাটা পড়ি। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, মানে এখানে প্রশ্ন করতেছে যে আমি কি ট্যাক্স রিবেট ইনভেস্টমেন্টের জন্য ক্লেম করতেছি কিনা। এখানে ইয়েস বাটন আছে এবং নো বাটন আছে, আমরা যে কোনো একটা বাটন আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে ইয়েস বাটনের কাজ কি, নো বাটনের কাজ কি, আমরা একটু দেখি। দেখেন এখানে সিলেক্ট ইয়েস, আপনি যদি ইয়েস সিলেক্ট করেন, ইফ ইউ মেড এনি রিবেটেবল ইনভেস্টমেন্ট ইন দ্য ইনকাম ইয়ার and want to claim tax rebate for such investment, otherwise select no if your total income exceed tax exemption threshold। তার মানে কি, মানে এখানে অন্য একটা বিষয় যে ট্যাক্সের যে থ্রেশহোল্ড আছে, মানে শূন্য কর হারের উপরে যদি যায়, তখন যদি না যায় তাহলে আপনি নো দিবেন। ইউ হ্যাভ টু পে মিনিমাম ট্যাক্স ডিপোজিট রিপেট, আচ্ছা এটা আমরা মিনিমাম ট্যাক্স রিপেট দিব। আচ্ছা দেখি, যদি আমরা দেখি যে আয় বছরে যদি আপনি কর রেয়াত বা রিবেটে যদি কোনো বিনিয়োগ করে থাকেন এবং সেই বিনিয়োগের বিপরীতে কর রেয়াত দাবি করেন, আপনি যদি ট্যাক্স রিবেটের জন্য ইনভেস্ট করছেন বাট এখন রিবেটের জন্য ক্লেম করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ইয়েস বাটন ক্লিক করতে হবে। আর আপনার মানে ট্যাক্সেবল কোনো ইনকামই নাই, আপনি বিনিয়োগও করেন নাই, তাহলে নো দিবেন। আবার এখানে একটা কথা বলছে যে আপনি যতই বিনিয়োগ বা রিবেট পান না কেন, আপনার ট্যাক্স লাইবিলিটি, সাপোজ ট্যাক্স লাইবিলিটি ধরেন আপনার আসছে 100 টাকা, আপনার ট্যাক্স রিবেটের পরিমাণ 120 টাকা, তাহলে তো নেগেটিভ হয়ে যায়। তখন নেগেটিভ হয়ে গেলে কিন্তু আপনাদেরকে লোকেশন বেস যে মিনিমাম ট্যাক্স আছে ওই মিনিমাম ট্যাক্স পে করতে হবে। এটাই আপনাকে বলছে যে ইউ হ্যাভ টু পে এ মিনিমাম ট্যাক্স ডিপোজিট রিবেট। এখানে বলতেছে যে কর রেয়াত থাকলেও আপনাকে কি করতে হবে, ন্যূনতম কর পরিশোধ করতে হবে। আমরা এই ট্যাক্স রিবেটের যে পরিমাণটা, এই পিকচারটা বা হচ্ছে কি আমরা রিটার্ন সাইট থেকে আমরা ফিজিক্যালি দেখবো, এখনই দেখবো লাস্টের দিকে। এরপরে যদি আমরা দেখি যে আমাদের এই আমরা একটা অ্যাসেসমেন্ট ট্যাব থেকে হচ্ছে ট্যাক্স রিবেটের অপশনটা আমরা অন করছি। এরপর যদি দেখি আমরা এই রিবেট ট্যাব থেকে আমরা যে এই যে এতক্ষণ 60 পার্টটিতে যে 14টা প্যারা পড়লাম, এই 14টা প্যারার আমরা ডিটেলস যদি দেখি, এবং এখানে একটা প্রশ্ন ছিল হচ্ছে এই কোথায় কোথায় আমরা পাইলাম কি কি তথ্য ইনপুট দিতে হবে। আমরা তো এই লাইফ ইন্সুরেন্স বা ডিপিএস বা সঞ্চয়পত্র ইত্যাদি সম্পর্কে অনেক ধারণা নিলাম। এখন আসলে কোনটার জন্য আসলে আমাদের কি পরিমাণ হচ্ছে কি আমাদের এই ডিপোজিট করতে হবে এটা জানলাম, এখন জানবো হচ্ছে কি কোনটার জন্য কি কি ইনফরমেশন আমাদের লাগবে এবং ইনপুট দিতে হবে। দেখেন আমরা যদি বলি লাইফ ইন্সুরেন্স, লাইফ ইন্সুরেন্স জন্য ইন্সুরেন্সের পলিসি নাম্বার লাগবে, ইন্সুরেন্স কোম্পানির নাম লাগবে, পলিসি নাম্বার লাগবে, এবং ডিউরিং দ্য ইনকাম ইয়ারে আমরা কত টাকা প্রিমিয়াম পেড করছি এটা দিতে হবে। আর এখানে অ্যালাউয়েবল অ্যামাউন্টের মধ্যে যাবে হচ্ছে ওই যে পলিসি ভ্যালু 10% এবং প্রিমিয়াম দুইটার মধ্যে যে লোয়ার, ওই লোয়ার অ্যামাউন্টে এখানে ওটু যাবে। এইটা আসলে প্র্যাকটিক্যালি আজকে দেখানো যাবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আমরা ওই রিটার্নের এই ট্যাক্স রিবেটের এখানে অ্যামাউন্ট বসিয়ে বসিয়ে আমরা চেক করে দেবো যে আসলে আমরা এইটা ছিল কিনা। এরপর ডিপিএস এর জন্য আমাদের কি কি ইনফরমেশন লাগবে, আমরা কোন ব্যাংকে বা কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা ডিপিএস করলাম তার নাম, এটা আসলে আমাদের এই লিখতে হবে না, এখানে ড্রপ ডাউন মেনুতে তারা অলরেডি অ্যাড করে দিচ্ছে, এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আমরা ওই ডিউরিং দা ইনকাম ইয়ারে কত ডিপোজিট আমরা করেছি এটা এখানে দিতে হবে। আর অ্যালাউয়েবল অ্যামাউন্ট আমরা সবাই জানি যে 1,20,000 টাকা পর্যন্ত ক্যাপ করা, সুতরাং 1,20,000 কম হলে সে ততটুকু নেবে, যখন 1,20,000 উপরে হয়ে যাবে তখন সে আর এখানে নিবে না। এখানে আবার বলা যাক যে ডিপিএস কি একটা হতে হবে না অনেকগুলা করলে হবে, উন্মুখ কথা অনেকগুলো হতে পারে, মানে একুমুলেটেড করে 1,20,000। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র বা আদার গভর্নমেন্ট সিকিউরিটি, সঞ্চয়পত্র এবং অন্যান্য সরকারি সিকিউরিটির ক্ষেত্রে কি লাগবে, নেম অফ ইনস্ট্রুমেন্ট, মানে ওই সঞ্চয়পত্রের নাম, এটা কি ধরনের, রেজিস্ট্রেশন বা মানে ইনস্ট্রুমেন্ট একটা নাম্বার থাকবে, ইস্যু ডেট, আপনি কবে কিনছেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কত ইনভেস্ট করছেন, কারণ এইখানেও তো 5 লাখ টাকা ক্যাপ করা, সুতরাং কত, এইটার ক্ষেত্রেও একটাও হতে পারে বা একের অধিক হতেও পারে। মোট কথা একুমুলেটেড করে আপনাকে কি করতে হবে, ক্যাপ করা 5 লাখ টাকা। এরপর হচ্ছে ইউজি সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, এরপরে ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, এগুলোতে আপনি করতে পারবেন। এইগুলোর জন্য কি লাগবে, নাম লাগবে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ইস্যু ডেট লাগবে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এটার ক্ষেত্রে ওই 5 লাখ টাকা ক্যাপ করা সেফ। এরপর যে লিস্টেড স্টকের যে আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা বলছি, আমাদের বিও অ্যাকাউন্ট লাগবে, এরপরে কোন ব্রোকারেজ হাউস কোন সিকিউরিটি আন্ডার এটা বিনিয়োগ করা এটা লাগবে। এরপর ডিউরিং দ্য ইয়ারে আমরা ইনভেস্ট কত করছি শেয়ার মার্কেটে, এটা কিন্তু বিও অ্যাকাউন্টের ব্যালেন্স না, বিও অ্যাকাউন্টে কত ডিপোজিট করছি এটা না, বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার মার্কেটে কত টাকা আমরা ডিপোজিট করছি ওই অ্যামাউন্টটুকু কিন্তু এখানে লাগবে। এরপর যদি বলি আমরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর কথা আমরা ছিল,
যেটা প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট অনুসারে হতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিব এবং কত টাকা আমি কন্ট্রিবিউশন করছি এই টাকাটা আমরা এখানে দিব। এটার ক্ষেত্রে দেখেন এখানে যেগুলো হচ্ছে কি এগুলো একটু একটু অন্য কালার মার্ক করা, এগুলো হচ্ছে ক্যাপ করা, হ্যাঁ। আর এখানে কিন্তু কোনো ক্যাপ নাই, ভিউ অ্যাকাউন্টে যেমন এখানে ক্যাপ নাই, আমরা যত ইচ্ছে তত ইনভেস্ট করতে পারবো। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমার এমপ্লয়ারের নাম কি, সরি এমপ্লয়ার নেম আর কোম্পানির নাম, আমি কত কন্ট্রিবিউশন করছি সেলফ কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ার কত কন্ট্রিবিউশন করছে এইটুকু এখানে বসাতে হবে। সুপার এনুয়েশন ফান্ড, ফান্ডের নাম লিখতে হবে, কত কোন ডেটের এবং কন্ট্রিবিউশন অ্যামাউন্ট কতটুকু এটুকু দিতে হবে। এরপর হচ্ছে কি আমাদের এই আমাদের যে অ্যাপ্রুভ যে বেনুবুলের ফান্ড এবং হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে আমরা যদি আমরা বিনিয়োগ করি বা দান করি এইটুকু এখানে আমাদের কন্ট্রিবিউশন টুকু আসবে। কন্ট্রিবিউশন বেনুবুলেন ফান্ডের অ্যামাউন্ট টুকু আসবে, গ্রুপ ইন্স্যুরেন্স অ্যামাউন্ট টুকু এখানে আমাদের আসবে। এরপর হচ্ছে কি জাকাত ফান্ড, যেটা জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে হবে, এটার ফান্ডের নাম হবে, ডেট হবে, কত কন্ট্রিবিউশন বা কত দান করছে এইটুকু আসবে। এরপর হচ্ছে আমাদের যে সার্বজনীন পেনশন স্কিম, ইউনিভার্সাল পেনশন স্কিমের নাম লাগবে, আমাদের যে ইউনিভার্সাল পেনশনের একটা আইডি দিবে ওই আইডি আমাদের এখানে বসাতে হবে, এবং আমরা ওই নির্দিষ্ট ইনকামের আমরা কত আমরা ডিপোজিট করছি এইটুকু আসবে। এছাড়া উপরে আমরা তো অনেকগুলো 14টা প্যারা আলোচনা করছি, বা এর বাইরেও যদি কোনো এছাড়াও দ্বারা যদি কোনো মেনশন থাকে ওইটুকু আমরা দেখাতে পারবো। তাহলে আমরা উপরে আলোচনা ব্যতীত যদি আমাদের এই 6 শিডিউল পার্ট 3 এর যদি অন্য কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা এই অপশনটা ক্লিক করে এখানে আমরা দেখাতে পারবো, এবং ইনভেস্টমেন্ট এছাড়াও আন্ডারেও যদি থাকে তাহলে এইটুকু আমরা দেখাতে পারবো। তার মানে কি এখানে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত এই অ্যামাউন্ট এখানে আসবে, এবং এই ইনভেস্টমেন্ট রিবেটের পরিমাণ কত এইটুকু এখানে আসবে। এইটুকু মানে কি এইটার 15% সরাসরি আসবে না, কারণ আমরা জানি যে রিবেটের পরিমাণটা কি আসবে, যে আমাদের সাধারণ কর হারে 3%, এরপরে হচ্ছে কি আমাদের এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 15% এবং 10 লাখ টাকা, ওই তিনটার মধ্যে কম্পেয়ার করে যেটা ছোট ওই অ্যামাউন্ট টুকু এখানে আমাদের আসবে। সুতরাং আমরা যদি বলি আমাদের এই আলোচ্য অংশটুকু আমাদের আলোচনা শেষ। যদি বলি যে কর রেয়াত বা ট্যাক্স রিবেট কি এটা আমরা জানলাম, কর রেয়াত সম্পর্কে কোন ধারায় বিধান উল্লেখ আছে এটা আমরা জানলাম, কর রেয়াত কারা কারা পাবে এটা আমরা জানলাম, নিবাসী অনিবাসী কিভাবে ক্যালকুলেশন করতে হবে কোথায় মেনশন করা দেওয়া আছে এটা আমরা জানলাম। এরপর সর্বোচ্চ কর সুবিধা পেতে আমাদের, কর রেয়াত সুবিধা পেতে আমাদের কত টাকা বিনিয়োগ করবে একজ্যাক্ট ওইটা একটা সুন্দর একটা ক্যালকুলেশন দেখলাম। কর রেয়াতের জন্য বিনিয়োগ কখন করতে হবে এটাও আমরা জানলাম, কর রেয়াতের বিনিয়োগ বিধান কোথায় আছে এটাও জানলাম, কোন কোন বিনিয়োগ ও ব্যয় অন্তর্ভুক্ত আছে এটাও জানলাম, ট্যাক্স রিবাইট পেতে হলে কখন রিটার্ন সাবমিট করতে হবে এটাও জানলাম, ট্যাক্স রিটার্নের সাইট থেকেও আমরা দেখলাম। এখন চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি লাস্টে দেখা যায় যে আমাদের ই রিটার্নের সাইট থেকে দেখেন, এইটা হচ্ছে কি আমাদের ই রিটার্নের সাইটের হোম অপশন। হোম অপশন থেকে আমরা আরেকটা বিষয় একটু আগে দেখা যায়, ওই যে টাইম এক্সটেনশন একটা বিষয় বলছিলাম, এই যে এখানে টাইম এক্সটেনশনের বিষয়টা এখানে যে এটা টাইম এক্সটেনশন, এটা কি করতে হবে আপনার ট্যাক্স এর মধ্যেই করতে হবে। এখানে ডেট দিবেন এবং আপনার যে রিজন একটা অ্যাপ্লিকেশনের টাইপের এখানে রিজনটা লিখে দিবেন, দেন সাবমিট করে দিবেন, দেন ডিসিডি কি করবে এটা সাবমিট করে দিবে। আচ্ছা, চলেন তাহলে আমরা, এইটা হচ্ছে হোম অপশন। এখন যদি আমরা ট্যাক্স রিবেট অপশনটা অন করতে চাই তাহলে দেখি, ধরেন আমরা এই যে রেগুলার রিটার্ন এই অপশন থেকে আমরা হচ্ছে রিটার্ন সাবমিট করবো, আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনি আই সিলেক্ট করলেন, এখানে এগুলো আপনার আপাতত বাতিল করে তাকে এগুলো দরকার নেই। আমরা জাস্ট এইটা দেখি, এই যে এই অপশনে হচ্ছে কি আপনাদের হেড দেখবেন, এখানে আপনার ফিল আপ করবেন, এইগুলো অন্য মানে একটা ভিডিওতে আমি দেখাবো। এখান থেকে জাস্ট আমি ট্যাক্স রিপিট অপশনটুকু দেখি, এই অপশনে ট্যাক্স রিপিটের নাই, আমাদের এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ যেতে হবে। এই অ্যাসেসমেন্টের দুইটা পেজ আছে, এই একটা প্রথম পেজ হচ্ছে কি এটা, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ট্যাবের দুইটা পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ বা লাস্ট পেজ। এইখানে দেখেন এই যে এই পাশে এই বাম পাশে নিচে আছে ট্যাক্স রিপিটে, যেটা আমাদের এই পিডিএফ এ এখানে শেয়ার করা ছিল, আমাদের ম্যাটেরিয়ালে আমি এখানে শেয়ার করে দিয়েছিলাম। এই যে এই ট্যাবটা হচ্ছে কি আমাদের এই যে এখানে যে দেখেন এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, যদি না বুঝেন তাহলে কোশ্চেন মার্কে দেখবেন, এখানে দেখবেন সুন্দর করে এটার মিনিংসটা দেওয়া আছে। যদি আমরা ইয়েস দিয়ে ক্লেম করি তাহলে ইয়েস, যদি নো দেই, সাপোজ ধরেন আমার নাই আমি নো দিলাম, এই যে আমি নো দিলাম, নো দিয়ে কি করলাম আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। দেখেন এখানে অ্যাসেসমেন্ট ট্যাব, ইনকাম, এক্সপেন্ডিচার, অ্যাসেট লায়াবিলিটি, ট্যাক্স পেমেন্ট, রিটার্ন ডিউ, এইখানে কিন্তু রিবেটের কোনো ট্যাব নাই কিন্তু, কারণ আমরা ওই প্রথমে অ্যাসেসমেন্ট ট্যাবে বলে আসছি যে আমার কোনো রিবেট নাই, যেহেতু নো দিছি এই জন্য এখানে ট্যাবটা আসে নাই। আবার একটু দেখি, এই অ্যাসেসমেন্ট ট্যাবে আইসা আমি সেকেন্ড পেজ আইসা কি করলাম, এখানে আমি ক্লেম করলাম যে আমার আছে ট্যাক্স রিবেটের ইনভেস্টমেন্ট আছে, আমি ইয়েস আমি ক্লেম করতে চাই, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এবার দেখেন এখানে রিবেট নামে একটা ট্যাব চলে আসছে, অপশন চলে আসছে। এই রিবেটেড ট্যাবের অপশনের মধ্যে দেখেন আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম যে লাইফ ইন্স্যুরেন্স, এই সবগুলো অপশন এখানে আছে। এই অপশন গুলো ওপেন করলে দেখতে পাবেন কোনটা, যেটা আমরা অলরেডি ওই আমাদের লেকচার শিটে মেনশন করে দেওয়া আছে। সুতরাং আমরা যদি দেখি আমরা অনেক বড় একটা আলোচনা করলাম, আশা করি ট্যাক্স রিবেট সম্পর্কে মানে এইটুকু যদি ধারণা থাকে
তাহলে খুব সহজে মানে A to Z বলা যায় এখানে চলে আসছে, প্রায় 95% এর মতো চলে আসছে। কেউ যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর সর্বশেষ যদি কথা বলি যে আমার এই ভিডিও গুলা এবং আমার ম্যাটেরিয়াল গুলো আপনাদের কাছে কেমন লাগে বা আপনাদের উপকারে আসে কিনা, এইসব যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার পেজে আপনারা একটা রিভিউ দিবেন, একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমরা আরো উৎসাহমূলক এবং আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার যে এই যে লেকচার বা হচ্ছে কি এই লেকচার ম্যাটেরিয়ালটা বা পিডিএফটা যদি আপনারা চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কি করবেন, আপনারা একটা কমেন্ট লিখবেন যে আপনারা এটা চান এবং হচ্ছে কি আপনাদের মেইল অ্যাড্রেসটা এখানে শেয়ার করে দিবেন। দেন আমি একটা কিছুদিন পর পর বা সময় সময় হচ্ছে কি আমি এই ম্যাটেরিয়ালটা আপনাদেরকে আপডেট করে আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন এবং আমার জন্য হচ্ছে কি দোয়া করবেন। আর কারো যদি কোনো ট্যাক্স প্ল্যানিং এর যদি কোনো ইস্যু থাকে, আমরা আসলে ট্যাক্স রিটার্নের সার্ভিসটা দিয়ে থাকি এবং রিটার্নের এবং ট্যাক্স প্ল্যানিং ও করে থাকি। কারো যদি ট্যাক্স রিটার্নে এই ধরনের সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন বা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।